আসসালামুল্লাহ। আমাকে কি পরিষ্কার শুনতে পাচ্ছেন? একজন একটু বলবেন প্লিজ। জি উস্তাদ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমাদের 14তম দিন। আর আমরা উচ্চারণের যে সেশন আছে সেটার একদম শেষের দিকে, অর্থাৎ আহ শুদ্ধ জিনিসটা হচ্ছে এরকম যে ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স সাধারণ ব্যাচ 12। যতটুকু দরকার সেটার একদম শেষ পর্যায়ে আমরা এসেছি। আমরা প্রয়োজনে আবার রিপিট করব অথবা ছোট ছোট আয়াত নিয়ে আসবো যেটা আপনাদের পড়তে সুবিধা হবে। আরবি পড়া শেখার জন্য, যেহেতু ভাষার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়তে জানা, তো আমরা যদি মোটামুটি কোরআনটাকে ভালোভাবে পড়তে পারি তাহলে যে কোনো আরবি আমরা পড়তে পারবো দেখে। এরপরে বোঝার জন্য একইভাবে যে কোরআনিক যে স্টাইলটা আছে এটা বুঝতে পারলে অন্য অন্য এক্সেন্ট বোঝা অ্যারাবিকের সেটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এজন্য আমরা কোরআন বেসড অ্যারাবিকটাকেই সামনে নিয়ে আসছি আপনাদের। আজকে আমাদের সাথে থাকবেন রোল নম্বর 12 থেকে রোল নম্বর 20। যারা যারা আছেন একটু বলবেন প্লিজ। রোল নম্বর 12 লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ তানভীর। আসসালামু আলাইকুম স্যার, স্যার আমি হাজির আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তারপরে রোল নম্বর 13 উনি আছেন। উম, তারপরে হচ্ছে রোল নম্বর 14 লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান। রোল নম্বর 14 আপনি আছেন। রোল নম্বর 15 লেফটেন্যান্ট কর্নেল রুম্মান মাহমুদ। 16 শরীফ মুস্তাফিজুর রহমান। 17 হারুনার রশিদ। হ্যাঁ, আপনাকে দেখতে পাচ্ছি। হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। আমি আসসালাম। উপস্থিত আছি হুজুর। থ্যাংক ইউ। আচ্ছা, 18 উনি থাকবেন না বলেছেন। 19 লেফটেন্যান্ট কর্নেল শফিউল ইসলাম মিরাজ। রোল নম্বর 20 লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুর রহমান। আসসালামু আলাইকুম হুজুর, আমি আছি হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমাদের উপস্থিতি কম, হোমওয়ার্ক সাবমিশনও কম। দিনে দিনে কমে যাচ্ছে কেন আল্লাহ ভালো জানেন, তবে আশা করব যে আবার এটা ঠিক হয়ে যাবে। আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমরা শুরু করি প্রথমেই রোল নম্বর 12 লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ তানভীর আপনাকে দিয়ে। আমরা গত ক্লাস আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেটাই আমরা একবার রিপিট করার জন্য নিয়ে আসি। আহ, আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম হচ্ছে গুন্না করে পড়া। গুন্না, এই গুন্নার একটা নাম আছে, সেটা হচ্ছে ইকফা। ইখফাউন আরবিতে মানে গোপন করে পড়া। গোপন মানে ওই নুন সাকিন এবং যে তানবিনটা থাকবে সেটাকে নাকের মধ্যে গোপন করে পড়ার জন্য নিয়ে আসতে হবে, এই জন্য এটার নাম হচ্ছে ইকফা।
তো ইকফার 15টা অক্ষরের কথা আমরা আপনাদেরকে বলেছি যে এই 15টা অক্ষর যদি থাকে নুন সাকিন এবং তানবিনের পরে, তাহলে এখানে নাকের মধ্যে নিয়ে পড়তে হয় এবং আমরা প্র্যাকটিসও করেছি। আমরা আজকে আহ, সবগুলো পড়বো না, কয়েকটা নিয়ে আসি। আপনি কি 15টা অক্ষর একবার দেখে তারপরে না দেখে বলতে পারবেন? স্যার দেখে বলতে পারবো, না দেখে একটু আচ্ছা, একবার দেখে কষ্ট বলেন, হবে। আমার সাথে সাথে বলেন। তা, সা, জিম, দাল, জাল, জা। তা সা জিম দাল জাল জা। সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। শিন সিন সদ দত বা কফ কাফ। না, সিন, শিন, সদ, দত, ত, জ, শিন সিন সদ দত ত জা ফা, কফ, কাফ। বা কফ কাফ। জি। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি পরিষ্কার? স্যার আমাদের এখানে গতকাল রাত্রে একটু টর্নেডোর মতো হয়েছে, সারাদিন ইলেকট্রিসিটি নাই, অন্ধকারে আছি। সামহাও শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উম, আচ্ছা, এখন কি একটু না দেখে বলতে পারবেন? দেখেন তো, তা, সা, তা সা জিম জিম দাল জাল জা, রা সিন সিন হুম, সোয়াদ সোয়াদ ত, তোয়াজ জ, দোয়া ফা, কাপ কফ, কাপ। ফা, কফ, স্যার কাফ। পা কাপ কাপ। হ্যাঁ, ফা, কফ, কাফ। আচ্ছা, এখন আমরা দেখি এখানে তিনটা শব্দ আছে, যেখানে সবগুলাতেই নুন সাকিন অথবা তানবিন আছে এবং তারপরে ফা আছে। আমরা পড়ব, আমার সাথে বলেন। আনফুসাহুম, ফুস্তাহুম মিন ফাদলিহি, মিন ফাদলিহি মিন ফাদলিহি, মিন ফাদলিহি খালিদান ফিহা। খালিদা ফিহা। আচ্ছা, এরপরে আপনি বলেন তো এই তিনটা শব্দ। ফা গুড। ফামান তাকুলাতু সাকুলাত, আমান তাকুলাত টান হবে না, সাকুলাত। আমান তাকুলাত মা তাহ মা, হা মা, আং, মা তাহা। সাজ্জাজা। সরি স্যার, জি স্যার। মান সাজ্জাজা আচ্ছা, তারপরে এই তিনটা বলেন। আনজির হ্যাঁ, আর একটু নাকের মধ্যে নিতে হবে। জির, আনজির মিন জাকারি টান হবে না। জাকারিন মি, জাকারিন মিন জাকারিন, জাকারিন মিন জাকারিন নাফসিন জাইকাতু জাইকা যায়িকাতু, নাফসিন জাইকাতু। ইকাতু। হ্যাঁ, তারপরে এখান থেকে বলেন। ইয়ানজুরু হুম, মিন জাহির মিন জাহিরি জিল্লা জাদিলান জিল্লা, জিল্লা জিল্লা। জাদিলান জিল্লান জাদিলা। গুড। আচ্ছা, একটু আপনাকে
একটু সময় দিয়ে পড়তে হবে। শব্দের আপনার উচ্চারণে একটু দুর্বলতা রয়ে গেছে। এটা বুঝতে একটু একটু শুনে শুনে পড়লে ওই কাউকে কপি করে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ। ইনশাল্লাহ স্যার, আমি চেষ্টা জি। করবো স্যার। জি। আচ্ছা। করছি স্যার অলরেডি। আচ্ছা। ঠিক আছে, কোনো দরকার হলে বলবেন, হ্যাঁ, যে কোনো হেল্প এই এই সংক্রান্ত আমরা আপনাকে করতে পারবেন। ইনশাল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এরপরে হচ্ছে রুম্মান মাহমুদ, আপনি আসবেন প্লিজ। স্যার। জি স্যার, আছি স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কয়েকটা অক্ষর 15টা, এরা যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে সেখানে নাকের মধ্যে নিয়ে পড়তে হয়। হ্যাঁ। রাইট আচ্ছা, স্যার। এই তিনটা শব্দ আপনি উচ্চারণ করেন। আং তা মিং মিং, এটা কি স্যার? এটা হচ্ছে তা এবং হা। আচ্ছা, আমি এটাকে ভেঙে দেই তাহলে আপনার জন্য সুবিধা হবে। এভাবে বলেন। মিং তাহতিহা, মিং হা। তাহতিহা, গুড। ফারিক ফারিকন তাক তাকতুলুনা। মাশাআল্লাহ। আচ্ছা, এই ধরনের পড়া শুধুমাত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আপনারা এটা করবেন, কিন্তু সাধারণভাবে যে আমরা দোয়াগুলো পড়ি বা হাদিস, সেক্ষেত্রে এই ধরনের গুণনার প্রয়োজন নাই, স্বাভাবিকভাবে বললেও হবে। কিন্তু যদি আপনার হয়ে যায়, সেটাতেও অসুবিধা নাই, আপনি একভাবে বললেই হবে। তবে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এভাবে বললে এটা খুবই ভালো, সৌন্দর্য বর্ধন এবং পড়া সৌন্দর্যের জন্য এটা করা উচিত। আচ্ছা, তারপরে এই তিনটা বলেন প্লিজ। আল ইনসানা আং সাবিলি কওলা কওলা সাদিদান। হ্যাঁ, এই এই দুইটা জবর মূলত লামের উপরে। হ্যাঁ, আবার বলেন। স্যার, কওলা সাদিদান, কওলা। কওলা না না, কওলা। সাদিদান। লান, এই লামের উপর দুই জবর না, এটাই রাইট তানবিন। স্যার। লাং। কওলাং কওলাং। হুম। কওলাং সাদিদাং সাদিদাং। থেমে গেলে সাদিদা, স্যার। এভাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এইগুলো ছিল আমাদের গত ক্লাসের পড়া। আজকে আমরা নিয়ে আসব আর একটা অধ্যায়, সেটা হচ্ছে গত ক্লাসে আমরা ঠিক যেমন নাকের মধ্যে নিয়েছি, আর এই ক্লাসটায় ঠিক তার বিপরীত, অর্থাৎ নাকের মধ্যে যাবে না, যেমনটা আছে তেমন ভাবেই পড়তে হবে, স্পষ্টভাবে, ক্লিয়ার ভাবে। আমরা যেমন পড়েছি আগের ক্লাসে যে 15টা অক্ষর যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে তাহলে নাকের মধ্যে নিয়ে পড়তে হয়, তাদের একটা লিস্ট দেখেছি আমরা গত ক্লাসে এবং আজকেও দেখেছি। আজকে শিখবো আর 6টা অক্ষর, যারা নুন সাকিন অথবা তানবিনের পরে আসলে কোনো গুণনা হবে না, স্পষ্টভাবে পড়তে হবে, যেভাবে আছে ওভাবেই। এই 6টা অক্ষর হচ্ছে এখানে এটা। আচ্ছা, রুম্মান মাহমুদ, আপনি আমার সাথে ঠিক আমার মতো করে বলেন, সবাই আপনারটা শুনে ওইভাবে করেই মুখস্থ করে ফেলবে। জি আমার স্যার। মতোই উচ্চারণ করার চেষ্টা করবেন। হামজা, এবং প্রথমে আছে হামজা এবং হা, এই দুইটা খুবই স্বাভাবিক উচ্চারণ হয়। হামজা, হা, বলেন। হামজা হা। আচ্ছা, এই আইন এবং এই হাটা গলার ভিতর থেকে আসে। আইন, স্যার। হা। হুম। আইন আইন হা। গুড। আর এই গইন এবং খ, এটা গলার উপর থেকে আসে। গইন, খ। গইন হ। হ্যাঁ। তো আমরা যদি এভাবে বলি, জবর দিয়ে পড়ি সবগুলোর উপরে, আহা, বলেন। আহা। 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 গ, খ। গ হ। হ্যাঁ, আমি সুবিধার জন্য সবগুলোর উপরে জবর দিয়ে দিই, তাহলে আরো উচ্চারণটা করতে সুবিধা হবে। হ্যাঁ। এবার আমার সাথে সাথেই বলবেন, আহা। 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 গ, খ। গ হ। হ্যাঁ, এই 6টা অক্ষর যদি আসে তাহলে একদম স্পষ্ট পরিষ্কার ভাবে বলতে হবে। যেমন দেখেন, এইখানে কি নুন সাকিন আছে? আচ্ছা স্যার। এই যে নুনের উপর সুকুন। হ্যাঁ। এরপরে স্যার। কোন অক্ষর আছে?
আইন। না না, এই যে ছোট্ট করে হামজা। হামজা, তাহলে হামজা হচ্ছে এই পরিষ্কার করে পড়া গ্রুপের। এটাকে রাইট স্যার। তাজবিদের ভাষায় বলে ইজহার। তো আমি ওই ভাষাটা এখন আর ব্যবহার করছি না, আমি পরিষ্কার করে বলছি সহজভাবে। ওয়ায়ান আও না। ওয়ায়ান আও না। আর গত একটু কেবল আপনি কি পড়লেন, আওতা, তাই না? এই যে একটু একটু আগে পড়লেন রাইট আওতা স্যার। একটা শব্দ, ওই সময় আপনি নাকে নিয়েছেন। কিন্তু এইবার রাইট স্যার। আর নাকেটাকে নিতে হবে না, একদম সহজ সাবলীল ভাবে ওয়ায়ান আও না। ওয়ায়ান আও না। গুড। আচ্ছা, এবার এটা আপনি নিজে নিজে বলেন। আং। উহু, আমি। উহু। নু। না নু। না না না, এই যে এই নুন সাকিনের পরে আলিফ আছে বা এটাই হামজা, হ্যাঁ, অন কাইন্ড অফ আচ্ছা, হামজা। রাইট। তো এইটাতে আপনার কোনো ওই গলার মধ্যে যাবে না বা নাকের গলার মধ্যে মধ্যে যাবে যাবে না, না। স্বাভাবিকভাবে। রাইট স্যার। আং। না না, আমিনু। আং না, আং না, আন। আন। নুন, হ্যাঁ, আচ্ছা, যেভাবে রাইট আছে স্যার। ওইভাবেই আন। আমি, আন। আন। আমিনু। আবার বলেন। আন। আমিনু। গুড। তারপরে এটা এটা তানবিন। তানবিনের পরে এই আলিফ আছে, আলিফ মানেই হচ্ছে হামজা। রাইট। এই যে এইখানে উপরে হামজা দেওয়া থাকে, আমাদের দেশের দেওয়া থাকে না, সেভাবে করেই এটা তৈরি করা হয়েছিল। তো তানবিনের পরে আলিফ মানে এটা হামজা, বলেন। আলিফ মানে হামজা স্যার। হ্যাঁ, এবার শব্দটা পড়েন দুইটা। আযা। আযাবুন। আবি। আলিমুন। 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 আবার রাইট স্যার। বলেন। আযাবুন। আলিমুন। হ্যাঁ, এই বুনটা স্পষ্ট করে বলতে হবে, আযাবুন আলিম। আযাবুন আলিম। গুড। এবার এই তিনটা বলেন। ওয়ায়ান আও না। আন। আমিনু। আমিনু। আযাবুন আলিম। টান হবে না, শুধু লিতে হবে, এখানে আতে হবে না। আবার রাইট বলেন। স্যার। রাইট। আযাবুন আলিম। আ- আলিম। আলিম, মাশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এটা গেল আমরা হামজা দিয়ে পড়লাম। এবার হচ্ছে নুন সাকিনের পরে হা থাকবে। হা থাকলেও এরকম স্পষ্ট ভাবে বলতে হবে। আমার সাথে বলেন প্রথমটা, মিন হুম। মিনহুম। কিন্তু আমরা পড়েছিলাম আগের ক্লাসে বা ওই যে ওই 15টা মিনহুম। অক্ষরের ক্ষেত্রে, হ্যাঁ, মি, নুনটাকে নাকের মধ্যে নিয়েছিলাম। আর এই রাইট স্যার। অক্ষরগুলোর ক্ষেত্রে ওইটা হবে না, মিন হুম। মিনহুম। গুড। এবার এটা আপনি বলেন। ওয়াইনহুম। সুন্দর। আসি। আসিহরুন। হাযা। আছে, হাযা। হাতেও টান হবে, জাতেও হবে। হাযা। একসাথে বলেন। আসিহরুন। হাযা। আস হাযা। আছে রুন হাদা। আসিহরুন। হাযা। এবার এই তিনটা বলেন। মিনহুম। ওয়াইনহুম। আসিহরুন। হাযা। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আবার থ্যাংক ইউ আসা স্যার। হবে আপনার কাছে। জি। শরীফ মুস্তাফিজুর রহমান, আপনি কি আছেন? রোল নম্বর 16। নেই। 17 আসবেন লেফটেন্যান্ট কর্নেল হারুন। আনমিউট করে নিতে হবে। লেফটেন্যান্ট কর্নেল হারুন, রোল নম্বর 17। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা পড়ছি হলো 6টা অক্ষর। যদি এই এই ধরনের নুন সুকুন অথবা তানবিন মানে দুই জবর দুই জের অথবা দুই পেশের পরে আসে, তাহলে ওই জায়গাটা পরিষ্কারভাবে পড়তে হয়। গত ক্লাসে যেমন নাকের মধ্যে নিয়েছি ওইভাবে নেওয়া যাবে না। জি জি হুজুর। আচ্ছা, এখন আমরা পড়বো আইন দিয়ে। এই নুন সাকিনের পরে বা নুন সুকুনের পরে আইন থাকবে।
অথবা তানবিনের পরে আইন থাকবে, এখানে জি। আমরা পড়বো আনআমতা। আন আমতা। এই আইনটা একটু গলার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। আনআমতা। আন আমতা। হ্যাঁ, হ্যাঁ, আ গলা, আমতা। গলার মাঝখান থেকে উচ্চারণ হবে একটু প্রেসার দিয়ে। আ আচ্ছা, আ। খুব বেশি আন প্রেসার দেওয়া আ লাগবে না, এখানে আমতা। যতটুকু আপনার হয় অতটুকুই। জি জি। আনআমতা। আন আমতা। গুড। এবার আপনি এটা বলেন। ফা টান ইন। হবে না, ফাইন। ফা ইন উন উদ উদনা। নাতে টান হবে। না। এবার একসাথে ফা বলেন। ফা ইন উদনা। এক নিঃশ্বাসে বলেন, থামবেন না। ফা ইন উদনা। গুড। ফাইন উদনা বলেন। ফা ইন উদনা। আচ্ছা, এই ফা আরো দ্রুত, ফাইন। হুম, ফা ইন উদনা। হ্যাঁ। আচ্ছা, এবার এটা কি বলতে পারবেন? আমি ভেঙে দেবো এখানে একটু, এই যে। সামিউন গুড। আলিম। হ্যাঁ, একসাথে বলেন। সামিউন আলিম। সামিউন আলিম। সামিউন আলিম। গুড। এবার এই তিনটা বলেন। আন আমতা। ফাইন উদনা। সামিউন আলিম। হ্যাঁ, এগুলো একটু ভেঙে দেই, তাহলে উচ্চারণ করতে ওয়া সুবিধা হবে। আনহার। আচ্ছা, দেখেন এবার হা। হ্যাঁ, এটা গলার মধ্যে থেকে আসবে। হা, এটা দিয়ে আমরা পড়বো। নুন সাকিনের পরে হা থাকবে। ওয়াও এসে নুনকে ধরবে। হ্যাঁ, ওয়ান জি হার জি না, জি। ওয়ান হার একসাথে। ওয়ানহার। ওয়ান হার। ওয়ানহার। এবার এটা বলেন। মিন হাসনাতিন। মিন হাসানাতিন। মিন হাসানাতিন। হ্যাঁ, মিন হাসানাতিন। মিন হাসানাতিন। গুড। আলিমুন হাকিমুন। গুড। আলিমুন হাকিম। হুম, আলিমুন হাকিম। হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি এই তিনটাও উচ্চারণ করেন আবার একসাথেই। ওয়ানহার। হুম, মিন হাসানাতিন। আলিমুন হাকিমুন। হাকিম। হুম, হাকিম। হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদের সবাইকে আপনাদের গ্রুপে একটা ছোট্ট 2 পৃষ্ঠার শীট শেয়ার করব আপনাদের সাথে, যেখানে তাজবিদ পড়ার জন্য সকল নিয়ম কানুন লেখা আছে খুবই সংক্ষেপে, ছোট করে। এবং আমি জি আপনাদেরকে যেই ধারাবাহিকতায় পড়ালাম ঠিক এইভাবে করেই আছে। আজকে ইনশাআল্লাহ ক্লাস শেষে দিয়ে দিব। আপনারা এটা আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন, প্রিন্ট করে বা মোবাইলে, যেভাবেই হোক মাঝে মাঝে আপনারা বের করে করে পড়বেন। উম, রাইট হুজুর। জি। ছোট থাকতে আমার একটা ধারণা ছিল, এবং বড় হয়ে এখন অনেকেরও এই ধারণা আছে, যে লেখাপড়া শেষ মানে লেখাপড়া শেষ, মাস্টার্স পাশের পরে। কিন্তু আমার উপলব্ধি সহ আবার আমার অনেক বন্ধুদেরও হয়েছে। বিশেষ করে আমি যদি মাদ্রাসা শিক্ষার কথা বলি, অনার্স পড়ার পরে বা মাস্টার্স পড়ার পরে, কামিল পড়ার পরে, আমার কাছে মনে হয়েছে যে প্রতিষ্ঠান আমাদেরকে পড়ালেখা করতে শিখিয়েছে, অর্থাৎ কিভাবে পড়তে হয়। এখন আমাদেরকে খুঁজে 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 লেখাপড়া করা উচিত। অর্থাৎ একাডেমিক পড়া শেষ মানে হচ্ছে প্রতিষ্ঠানের যে দায়িত্ব ছিল আমাকে একজন ছাত্র হিসেবে গড়ে তোলার, সেটা সে করেছে। এখন আমি ছাত্র হয়ে বের হয়ে গেলাম। এখন আমার কাছে পুরো পৃথিবী খোলা। আমি আমার শাস্ত্রের যা বা আমি যেই সংক্রান্ত লেখাপড়া করেছি বা এর আশেপাশে আরো যে বিষয়গুলো আছে সেগুলোকে যেন আমি পড়ালেখা করে বুঝতে পারি। ভাষা জ্ঞান, বোঝার মতো জ্ঞান, বুদ্ধি, শিষ্টাচার, আদব, আখলাক, মানুষের সাথে কথা বলার শিষ্টাচার, কার সাথে কি ব্যবহার করতে হবে, এগুলো আমাকে শিখিয়ে দেওয়া হলো। এখন আমি সেগুলোকে বাস্তবায়ন করব এবং অনেক অনেক লেখাপড়া করব।
এটাই হচ্ছে আমার কাছে বা আমার আরো অনেক বন্ধুদের কাছে মনে হয় যে লেখাপড়ার একাডেমিক ক্যারিয়ার শেষ মানে হচ্ছে এখন আরো আমাকে লিখতে পড়তে শিখাই দেওয়া হলো, এখন আমি লাইব্রেরিতে গিয়ে বা সার্চ করে আরো অনেক অনেক লেখাপড়া আমাদের করা উচিত। তো একইভাবে আহ, আহ, যে শীটটা আপনাদেরকে দেওয়া হবে ওইটা আপনারা সবসময় একটু একটু পড়বেন, তাহলে আপনাদের সবসময় মনে থাকবে। আর অনেক দিন পরে একটু পড়লে তখন আবার ভুলে যাবেন। ছোট সংক্ষেপ করে লেখা আপনাদের জন্য সুবিধা হবে। জি, প্রশ্ন করবেন প্লিজ। রোল নম্বর 15, রুম্মান মাহমুদ। না স্যার, সরি স্যার, এটা চাপটা গিয়েছে, আমি আচ্ছা, ডাম্প করে ক্লোজ জি, করে দিচ্ছি। থ্যাংক ইউ। তো তারপরে আরো ধারণা ছিল যে ডাক্তারি পড়া শেষ মানে ওনার লেখাপড়া শেষ, কিন্তু বড় হয়ে আমরা জানতে পারছি যে এমবিবিএস শেষ মানে শেষ না। উনি আরো এখন অনেক লেখাপড়া ওনার জন্য বাকি আছে বা করতে হয় বা করে মানুষ। ঠিক একইভাবে আমাদের একটা কিছু শেখা হয়ে যাওয়া মানেই শেষ না, ওইটাকে ধরে রাখার জন্য আরো কিছু পড়াশোনা সবসময় করা উচিত। তো সেই জন্য ওইটাকে আপনাদেরকে দেওয়া হবে, এবং ওইটা এরকম সংক্ষেপে আর কোথাও লেখা আছে বলে আমার জানা নাই, আপনাদের হয়তো থাকতে পারে বা অন্য কোথাও এর থেকেও ভালো থাকতে পারে। ওইটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা মাঝে মাঝে দেখে নিজেদের মধ্যে আলোচনা করে হোক বা নিজে যখন প্র্যাকটিস করবেন আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল হারুন। তারপরে আমরা আসবো হচ্ছে, আচ্ছা, শফিউল ইসলাম মিরাজ, লেফটেন্যান্ট কর্নেল, রোল নম্বর 19। আপনি কি আছেন? আচ্ছা, 20, মাহমুদুর রহমান। স্যার আসসালামু আলাইকুম, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি একবার বলেছিলেন যে আপনি অনেক ব্যস্ত ছিলেন, তারপরে সবগুলো হোমওয়ার্ক করে করে দিয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা আপনি অনেক দূর যাবেন ইনশাআল্লাহ, আপনার জন্য দোয়া স্যার, থাকলো। দোয়া করবেন স্যার। জি, অবশ্যই। এখন আমরা শিখব গইন। নুন সাকিনের পরে যদি গইন থাকে তাহলে কিভাবে পড়বো। স্যার, আমি প্রথমটা পড়ি, আপনি আমার সাথে বলেন, তারপরে আপনি নিজে নিজে বলবেন। ফাসা ইউন গিদুনা। ফাসায়ুনঈদুনা। গুড। এই যে নুন, এটাকে স্বাভাবিকভাবেই রাখবো, কিন্তু আগের ক্লাসে রাইট আমরা স্যার, এটাকে একটু নাকের মধ্যে নিয়ে পড়া নাকের সাথে। শিখেছিলাম, কিন্তু গইন থাকলে ওইটা হবে না। ফাসাইউন গিদুনা। ফাসায়ুনঈদুনা গুড। এবার এটা আপনি বলেন। মিন গায়রি। হ্যাঁ, এই গয়রি এভাবে দরকার নাই, স্বাভাবিকভাবে মিন মিন গয়রি। গায়রি। গুড। মিন গায়রি। তারপরে রাব্বুন রাব্বুন গাফুরু। গফুরুন। হ্যাঁ, আচ্ছা, গাফুরুন স্যার। আচ্ছা, রব, রব, রটাকে একদম আ- রব্বুন। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। রব্বুন গাফুরুন। মাশাআল্লাহ, রব্বুন গফুরুন। এবার বলেন। فسينقي فسينقذون من غير ربنا غفور. আরো রটাকে আরো নিয়ে আসেন ক্লোজ করে। ربنا غفور. সুন্দর, মাশাআল্লাহ, ربنا غفور. এক্সিলেন্ট। আচ্ছা, এবার হচ্ছে খ। হ্যাঁ, নুন সাকিনের স্যার, পরে খ থাকবে। ওয়াল মুনখানিকাতু। والمنخنقة. হ্যাঁ, মুনখানিকাতু মানে হচ্ছে শ্বাসরোধে মৃত প্রাণী। হ্যাঁ, যে স্যার, প্রাণী শ্বাসরোধ করে মারা হয়েছে সেটা আমাদের জন্য খাওয়া যাবে না, সেই সংক্রান্ত যে নিয়ম আছে আয়াত, সেইখান থেকে এই শব্দটা এনেছে। ওয়াল স্যার, মুনখানিকাতু। والمنخنقة এবার এটা আপনি বলেন। من স্যার من خير গুড। وعليم خبير. وليم না, خبير. আলী। স্যার স্যার, عليم خبير. والمنخبير. না, স্যার অল মুন। স্যার স্যার একটু স্যার 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 আমার ওই দেখতে একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, আপনি স্যার চাইলে ও যে জুম করা যায় কিন্তু, হ্যাঁ।
স্যার আমি করে নিয়েছি অলরেডি স্যার। আচ্ছা, জি। ওয়াল মুন খাবিকাতুন, অল ওয়াল মুন মুনখানিকাতুন। খাবিকাতুন, না, ওয়াল খান। মুন ওয়াল মুন খানিকাতুন, খানিকাতু, হুম। ওয়াল মুন খানিকাতু মিন খাইরিন। ছোট আর হচ্ছে না, আমি পরের না, শব্দটা দেখতেই পাচ্ছি না স্যার। দুইবার ক্লিক করতে হবে আঙ্গুল দিয়ে, হ্যাঁ, দুইবার পরাপর। যতই স্যার এবার এসছে। অলি, আর অলিমুন, অলিমুন অলিমুন খাবিরুন, খ, হ্যাঁ, অলিমুন, অলিমুন খবিরুন, গুড। আলিমুন খবিরুন। আলি, আলিমুন খবিরুন, আলিমুন খবিরুন। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে এই 6টা অক্ষর দিয়ে আমরা আমাদের আজকের যে পড়াটা এটা আমরা শিখলাম। এটা আপনারা অনুশীলন করবেন। আপনাদের কাছে চিট দেওয়া হবে, সেটা দেখে নিজেরা পড়ার সময় ছোট ছোট করে 5টা 5টা আয়াত সিলেক্ট করে সেগুলো পড়ে পড়ে আপনারা এগুলোকে আর কি প্র্যাকটিস করতে পারবেন। আর বাজারে এখন পাওয়া যায় কালার কোডেড, অর্থাৎ কালার দিয়ে দিয়ে চিহ্নিত করা, এই কালারের এইটা এই, এই কালারের এটা এই। আমার পরামর্শ থাকবে এটা থেকে আপনারা নিজেদেরকে এড়াবেন ওইটা থেকে। মানে কালার কোড ছাড়াই পড়া শেখাটা দরকার। আর শেখার জন্য কিছুদিনের জন্য নিতে পারেন, যে দেখে দেখে মিলালেন, কিন্তু কালার দেখে আমরা না শিখে সরাসরি পড়া দেখে শিখবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা গত ক্লাসে শিখেছি ইকফা। আজকে যেটা শিখলাম এটাকে বলে হচ্ছে ইজহার। ইজহার মানে স্পষ্ট করা, পরিষ্কার করে বলা। থানায় ইজহার লেখা হয়, মানে অর্থাৎ পুরো ঘটনাকে পরিষ্কারভাবে বর্ণনা করা। তো এখানে ইজহার মানে শব্দকে পরিষ্কার করে স্যার উচ্চারণ। হানায় যেটা আমরা এতদিন তো জানতাম এজাহার, তো উচ্চারণটা অ্যাকচুয়ালি ইজহার। হ্যাঁ, আরবিতে ওই এটা হয় না, মানে স্যার একার যেটা, হ্যাঁ, ওইটা আরবিতে হয় না, বাংলায় হয়, বা বাংলায় মানুষ করে। যেটা জেরের উচ্চারণ আমরা তো রস্বীকারে হয়, হ্যাঁ, আরবিতে যদি আপনি করেন এজহার বাংলায় এসে বলে আর কি। বা স্যার হচ্ছে যে একার যেটা, ওইটা বাংলায় হয়, আরবিতে হয় না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা তাহলে আহ উচ্চারণটা করলাম। আমরা চলে যাই আমাদের আরবি ভাষা শেখার ক্লাসে। গত ক্লাসে আমরা যেটা শিখেছি সেখান থেকে আমরা কিছুটা রিভিশন করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা গত ক্লাসে যেটা শিখেছি সেইখান থেকে এইবার সবচেয়ে কম হোমওয়ার্ক এসেছে আপনাদের পক্ষ থেকে। সাধারণত আমরা আহ 30 35 40 এভাবে হোমওয়ার্ক পেয়েছি, 50ও পেয়েছি। প্রথম দিকে আমরা 40 45 পেয়েছি। লাস্ট ক্লাসে আমরা সবচেয়ে কম পেয়েছি 26 জনের কাছ থেকে। তো দুটো দিক, একটা হচ্ছে ব্যস্ততার কারণে দিতে পারছেন না, সেটা খুব বড় সমস্যা না বলে আমরা মনে করি, এটা আপনি দিয়ে দিতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে আপনার কাছে ভালো লাগছে না বা আপনি বুঝতেছেন না, কঠিন লাগছে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আরো সহজে কিভাবে আপনার সাথে শেয়ার করা যায়, আপনাকে বলা যায়, সেটার জন্য অবশ্যই চেষ্টা করব। কিন্তু কেউই অলসতা বা পারছি না এই কারণে পিছিয়ে যাবেন না। আচ্ছা, আর সময় না পেলে পরে অবশ্যই দিয়ে দিবেন, সেরকম ব্যবস্থা রাখা হয়েছে। আমরা চলে আসি, আমরা মূলত আমাদের এখন আমরা যেটা শিখছি এটা হচ্ছে মারফু মানসুব মাজরুর। একটা নাউন মারফু হতে পারে, একটা নাউন মানসুব হতে পারে, আর একটা নাউন মাজরুরও হতে পারে। হলে তাদের চেহারাটা কেমন হবে এটা আমরা শিখছি আপাতত। আর খুব সামনে এসে আমরা অর্থ করাও শিখে যাব, যে কিভাবে অর্থটা করতে হয় এখানে। আচ্ছা, প্লিজ প্রশ্ন করবেন। জি, আমি শুনতে পাচ্ছি না আপনাকে।
মেজর মোহাম্মদ আশরাফ পারভেজ। আমি শুনতে পাচ্ছি না আপনাকে। হুম, শোনা যাচ্ছে না। আচ্ছা, তো আপনি একটু চেষ্টা করে দেখেন, কথা বলার শব্দ আমি পাচ্ছি না। আপনি একটু রিস্টার্ট দিয়ে দেখতে পারেন আপনার হ্যান্ডসেট অথবা যেটা থেকে ক্লাস করছেন, তাহলে আবার পেতে পারি আমরা। অথবা যদি হেডফোন থাকে সেটা খুলেও বলতে পারেন। তো আমরা মূলত শিখছি গত কয়েকটা ক্লাস ধরে যে আরবির যত নাউন আছে তারা হয় মারফু অথবা মানসুব অথবা মাজরুর, এরকম হয়। তো মারফু হলে তাদের চেহারাটা কেমন হবে দেখতে, মানসুব হলে কেমন হবে, শুধু চেহারা না উচ্চারণও। মাজরুর হলে কেমন হবে, মানসুব হলে কেমন হবে। যখন আমরা চেহারা দেখ জবর-জের পেশের পরিবর্তন করছি, তখন সেই সাথে আমাদের উচ্চারণটাও পরিষ্কার হচ্ছে। তো এইটা শিখছি। তো আমরা দেখেছি যে কিছু নাউন মারফু মানসুব মাজরুরে খুবই স্বাভাবিক হয়, যেমন হামিদুন হামিদান হামিদিন। তারপর আমরা দেখেছি কিছু নাউন আহ ফাতিমা খাদিজারা, এই ধরনের নাউন মারফুতে একরকম, আবার মানসুব মাজরুরে আর এক রকম। আর কিছু নাউন দেখেছি মাবনি বা একরূপী, তারা সবসময় একই রকম। আর গত ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা আরেকটা, মুসলিমুন থেকে বহুবচন মুসলিমুনা, এই ধরনের, এবং সেটা আবার আর এক ধরনের। তো এভাবে করে মারফু মানসুব মাজরুরের বেশ কিছু নিয়ম আমরা শিখছি। তো মারফু মানসুব মাজরুরের আরো কিছু নিয়ম, মানে নাউনের আরো কিছু প্রকার আসবে এবং তাদের আরো বিভিন্ন রূপ বের হবে আরো বেশ কয়েকটা ক্লাসে, তারপরে এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার একদম অ্যাডভান্স ক্লাস যদি আপনারা করতে পারেন কখনো, বা সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে নিয়ে যায়, তখন একদম ছক ধরে ধরে আরো পরিষ্কার আপনাদের কাছে হয়ে যাবে যে আসলে আপনি কি শিখছেন। আর এটাও আহ, কি শিখছেন সেটা আরো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আরো পরিষ্কার হয়ে যাবে। তো আপনার কাছে যদি কঠিন লাগে তাহলে অবশ্যই আপনারা জানাবেন। আর আর যদি কারেন্ট ক্লাসের হোমওয়ার্কটা আপনি পারেন নিজে নিজে করতে, আমরা বলবো এটাতেই আপনি শিখছেন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা সবকিছুকে যখন একত্রে জমা করে ফেলবো, তখন আপনাদের কাছে আরো সহজ মনে হবে। তো কাজেই কেউ হতাশ হবেন না, কঠিন মনে করবেন না। শুধু আপনি মাত্র 30 মিনিট ব্যয় করে বা 20 মিনিট ব্যয় করে হোমওয়ার্কটা করবেন, তাহলেই আপনি এই ট্রেনের সাথে থাকতে পারছেন বলে আমরা বলতে পারবো। জি, প্লিজ, লেফটেন্যান্ট কর্নেল রুম্মান। স্যার একটা দিক থেকে একটা ডাউট আমার আসছে। আহ, সেটা হচ্ছে গিয়ে অনেক সময় আমরা জবর অথবা দুই জবর দেওয়ার পরে ওই লেটারের পরে একটা এক্সট্রা আলিফ ইউজ করছি, যেমন এইটাতেও হামিদানেও আমরা করেছি। জি। এটা কোনটাতে আর এক্সট্রা আলিফ হবে, কোনটাতে হবে না? বা অনেক সময় জেরের পরে ইয়া আমরা ইউজ করছি এক্সট্রা, এটা কোনটাতে হবে কোনটাতে হবে না, এটা আসলে আমরা কিভাবে ডিটারমাইন করব? এটা তো আমরা বলেছি, সব সব শব্দের শেষে যদি কোথাও কোনো শব্দের শেষে মনে করেন এভাবে দুই জবর থাকে, তাহলে সেখানে একটা এক্সট্রা আলিফ হবে যে কোনো শুধুমাত্র জায়গায়। দুই জবর, মানে হ্যাঁ, ডাবলের ক্ষেত্রেই হবে হ্যাঁ, স্যার? এক্সেপ্ট হামজা আর গোলতা যদি থাকে, তাদের উপর যদি দুই জবর হয়, তখন এক্সট্রা আলিফটা হবে না। এক্সট্রা রাইট আলিফটা স্যার। হবে না। বাকি যে কোনো অক্ষর যদি শেষে থাকে আর তার উপর যদি দুই জবর হয়, তাহলে একটা এক্সট্রা আলিফ হবে। যেমন আপনারা স্যার এই এবার পার্টটা সামহাও আমি মিস দিয়েছে। করে গিয়েছিলাম স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনারা যারা এবার হোমওয়ার্ক দিয়েছেন, এক বচনে আপনারা অনেকেই আলিফটা দেননি, এক্সট্রা আলিফ। আচ্ছা, এক্সট্রা আলিফের জন্য আমরা নাম্বার কাটছি না বা এখন ভুল হিসেবে দেখছি না, ভবিষ্যতে দেখব আর একটু যখন সিনিয়র হবেন। যেমন আহ মুনাফি কন, এইভাবে অনেকে লিখেছেন, সাথে একটা এক্সট্রা আলিফ দেননি, আমরা সেটাকে রাইট দিয়েছি। এভাবে হবে, এক্সট্রা আলিফ হবে, কিন্তু ভবিষ্যতে এটার তবে জন্য মার্ক কাটা হবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার প্লিজ। আমার মনে হয়েছে এই ভুলটা আমিও করেছি, বাট এটা কেবলমাত্র মানসুবে হবে, জি বাট স্যার। মাজরুরে হবে না। না, না। জি স্যার।
শুধুমাত্র মানসুবের ক্ষেত্রে। আচ্ছা, তো এটা এটা ভুল হিসেবে আমরা এখন দেখছি না। তো কাইন্ডলি আপনারা একটু একটু খেয়াল করবেন, হ্যাঁ, এছাড়া কিছু না। অনেকে দিয়েছেন, অনেকে দেননি। তো যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা দেননি তারা একটু খেয়াল রাখবেন প্লিজ। এবার আশরাফ পারভেজ, প্লিজ। আপনাকে শুনতে পাচ্ছি না। হুম, শোনা যাচ্ছে না আপনাকে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে আবার একটু ফিরে আসি। গত ক্লাসে আমরা আপনাদেরকে বলেছিলাম অটুট বহুবচনের কথা কথা অটুট বহুবচন, হ্যাঁ, জমা মুজাক্কার সালিম বা পুরুষবাচক অটুট বহুবচন। অটুট বহুবচন কি? অটুট বহুবচন হচ্ছে এক বচন থেকে যখন আমরা বহুবচন করছি কোনো শব্দকে, বহুবচন করার সময়ও এক বচনে যেটা আছে সেটাই থাকছে, সাথে হয়তো কিছু যোগ হয়, এস বা ইএস। ইংরেজিতে আমরা যেরকম দেখি ক্লাস থেকে ক্লাসেস, হ্যাঁ, ইএস যুক্ত হচ্ছে। হ্যান্ড থেকে হ্যান্ডস, বয় থেকে বয়েজ। কিন্তু শেষে আমরা দেখছি ম্যান থেকে মেন। এটা ভেঙে গিয়েছে। তো এই যে ভেঙে গিয়েছে যেটা, এটা নিয়ে এখন আমাদের কোনো আলোচনা নাই। এটা আমরা পরে শিখবো, বা এটা নিয়ে ওরকম শেখারও কিছু নাই। আর যেটা হচ্ছে অটুট আছে, এই ধরনের আরবিতে যেটা হয়, এটা শেখার আছে। এজন্য আমরা এটার জন্য একটা আলাদা ক্লাসই রেখেছিলাম, এবং আপনাদেরকে শিখিয়েছিলাম যে মুসলিমুন মানে হচ্ছে এক বচন, একজন মুসলিম। মুসলিমুনা এটা বহু বচন, মুসলিম, মুসলিম গণ, মুসলিমগণ। ঠিক একইভাবে আপনাদেরকে যখন আরো প্রশ্ন করেছিলাম আপনারা উত্তর দিতে পেরেছিলেন। আমরা আমাদের ক্লাসের একদিন সূরা কাফিরুন পড়ছিলাম, তখন আমাদেরকে স্যার প্রশ্ন করেছিলেন, মেজর জেনারেল মাসুদুর রহমান স্যার, যে কাফিরুনটা তো তাহলে মানসুব, জবর আছে শেষে। তো সেই দিন আমি বলেছিলাম যে এটা নিয়ে আমরা পরে আসবো খুব তাড়াতাড়ি। তো সেই ক্লাসটাই কিন্তু আমরা গতকালকে করেছি, আজকেও আমরা কিছুটা রিভিশনে নিয়ে আসবো। জি, আমি প্রশ্ন করবেন মেজর সিরাজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার রহমতুল্লাহ। আমরা জানি, আমরা প্রথম ক্লাসে শিখছিলাম যে কতগুলো অক্ষর হচ্ছে আ শব্দ নেয় না, তার মানে যেমন হচ্ছে খ, র, স, দ, ত, জি, জ। জি। তো আমরা এখানে যে এটার মধ্যে কিন্তু জিম নাই, কিন্তু আমরা এখানে বলছি জমা মুজাক্কার সালিম, এটা জামা মুজাক্কার সালিম হবে। আচ্ছা, জি হবে। মূলত হচ্ছে ওইটা ওইভাবে বলতে বলতে কিছু শব্দ এসে যায়, হ্যাঁ, ওই ধরনের। যেমন জামা, হ্যাঁ, জামা মুজাক্কার সালিম হবে, হ্যাঁ, জামা। তো আমি হচ্ছে যে জমা দেওয়ার একটা কারণ ছিল সম্ভবত, আমি এই মুহূর্তে ভুলে গেছি। জিমের উপর আকার হলে যাই হবে, হ্যাঁ। মূলত এইটা হচ্ছে উচ্চারণ আরবিতে। দেখেন এই যে, জামা, না, জামা মুজাক্কার সালিম। জামউল জামউল মুজাক্কারিস সালিমু। তো ওইটা তো একটু বলতে কঠিন হয়ে যায়, সেজন্য আমরা আহ জামা মুজাক্কারিস সালিম বা জামা মুজাক্কার সালিম এভাবে বলি। আর মাদ্রাসায় পড়ার কারণে একটা সমস্যা হয়ে যায় যে কিছু কিছু শব্দকে মাদ্রাসায় সবসময় ব্যবহার করা হয় একরকম, ওইটার সাথে যখন আমরা ফিক্সড হয়ে যাই তখন আমাদের একটা সমস্যা এসে যায়, যার এই যে এইটা একটা সমস্যা। আপনি ঠিক ধরেছেন, এটা জিমের উপর আকার হলে যাই হবে। তো এখানে ওই আইনের কারণে জামা, ওইটা আইন আসলে দেওয়ার বাংলায় কোনো সিস্টেম থাকে না, এই জন্য আকার দেইনি ওইখানে, হ্যাঁ। যে ওই ওই জায়গাটাতে যেন আমরা চিকুন করে নিয়ে আসতে পারি সেটা বোঝানোর জন্য বা বলার জন্য। আর জমা করা মানে আহ দুটো অর্থ হয়, একত্র করা, বহু বচন করা। তো ওইভাবে জমা জমা ক্লাসে আমাদের বলা হতো জমা করো, এটার জমা বলো। তো ওইখান থেকে আর কিভাবে হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, এখন আমরা আসি যে গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম যে মুসলিমুন, মুসলিমুনা। আচ্ছা, এখন প্রশ্ন করবেন প্লিজ মেজর আশরাফ পারভেজ। আপনাকে শোনা যাচ্ছে না। আপনি একটু কাইন্ডলি অন্য একটা ডিভাইস বা অন্য কোনো ওয়ে থেকে একটু ট্রাই করেন, অথবা আপনি মেসেজ লিখতে পারেন এখানে, সেটাতেও আসবে।
মুসলিমুন থেকে মুসলিমুনা। আচ্ছা, মেজর জেনারেল মাসুদুর রহমান স্যার, আপনি কি আছেন? আচ্ছা, তো মুসলিমুন থেকে মুসলিমুনা, আপনাদের মধ্যে থেকে, আচ্ছা, ইমামুল মুরসালিন, আপনি আপনি কি আপনার নামের যে উম, মানে ব্যাখ্যাটা বা বানানটা, এটা তো আপনি বুঝতে পেরেছেন গত ক্লাসে। তো জি এইভাবে স্যার, করে যদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমরা যদি এইভাবে করে আরো বিভিন্ন ভাবে আমরা শব্দ তৈরি করতে দেই, তখন পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। এখন পারছি আর কি। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ, জি। আচ্ছা, মেজর সিরাজ প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম আপনি একটু রহমতুল্লাহ। আগে উচ্চারণ করলেন আলিমুল হাকিম, হাকিম বলে থেমে গেলেন, হাকিমুন বললেন না, এটা কেন? এমনিতেই কোনো কারণ ছাড়া হাকিমুনও বলা যাবে, মানে আপনি থামলে আলিমুন হাকিম, হাকিমুন হাকিম একই কথা আর কি। এমনি থেমেছি কোনো কারণ ছাড়া। ঠিক আছে। হাকিম বললে তো আমরা এটা বুঝতে পারছি না এটা হুজুর, মানসুর মাজরুর না মারফু, বাট আমি যখন হাকিমুন বলছি তখন তো আমি বুঝতে পারছি। জি, মানে ওইটা তো তিলাওয়াতের সময় যখন আমরা থেমে যাব, কোরআন তিলাওয়াতের সময়, তখন হাকিমুন থাকলে হাকিম এভাবে বলেই থামতে হয়। যদিও আমরা আমাদের ক্লাসে পুরোটাই বলছি, অর্থাৎ আলিমুন হাকিমুন আযাবুন আলিমুন এভাবে করেই। তো আমি এমনি বাট হুজুর থেমেছি আপনি কোনো তো কারণ ছাড়া। শিখিয়েছেন আমাদেরকে। জি, কোনটা প্লিজ? আমি আমি একটু বলি, আপনি তো সেদিন শিখিয়েছেন আমাদেরকে, তিনটা হ্যাঁ। জিনিস শিখিয়েছেন। আমরা হুম, যখন একটা ওয়ার্ডের শেষে দুই জবর পাই, হুম, যদি থেমে যায় উচ্চারণ একরকম, যদি চলমান থাকে উচ্চারণ আর এক রকম। জি, জেরের ক্ষেত্রে বলেছিলেন, পেশের ক্ষেত্রে যেটা, দুই পেশ থাকলে যেটা হয় সেটা হচ্ছে এক ক্ষেত্রে থেমে গেলাম, আর একটা যখন থেমে যাব তখন ওই হাকিমের হাকিম হবে শুধু, জি, আদারওয়াইজ জি, তো হাকিমুনই হচ্ছে চলমান থাকলে। জি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এটা আমি ক্লাসে বলেছিলাম। আর আমাদের একটা ক্লাসই হবে যে থেমে গেলে কোথায় থেমে গেলে কি হয়, কি ধরনের উচ্চারণ, তখন আমরা আরো পরিষ্কার করব। হ্যাঁ, মেজর সিরাজ ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? যেমন এইটা আমরা যদি পড়ি মুনাফিকন, থেমে গেলে মুনাফিক, এভাবে আমরা ক্লাস করেছি না? জি করেছি, বাট আপনি ওই পড়ার সময় আপনি ওইভাবে এক আলিফ টানেন নাই শেষে। হাকিমুনে, জি হাকিম, এখানে তো টান আছে, মানে থেমে গেলে জি শুধু কাফে টান হবে, হাকিম জি এভাবে, হ্যাঁ। জি স্যার, বুঝতে পেরেছি। আর যদি সালাম আলাইকুম। মুনাফিকুন বলি, এখানে এটা থেমে গেলে মুনাফিক, হ্যাঁ মুনাফিক। কিন্তু এইটাতে থেমে গেলে মুনাফিক এভাবে। তো আমরা বলার সময় এই শব্দটাই বলি, মুনাফিক বা কাফির, মুমিন, হ্যাঁ, ফাসিক, এভাবেই আমরা শব্দগুলো নিয়ে আসি। জি স্যার, বুঝতে পেরেছি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আচ্ছা, তারপরে আমরা লাস্ট ক্লাসের আমাদের যে সারাংশ সেটা হচ্ছে এরকম, যে এক বচন হচ্ছে মুসলিমুন, এটা একটা জামা মুজাক্কার সালিমের প্যাটার্ন। এটা বহু বচন হলে মুসলিমুনা, মানসুব হলে মুসলিমিনা, মাজরুর হলেও মুসলিমিনা। এখন আহ, জি প্লিজ, আশরাফ পারভেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম এখন শুনতে আসসালাম। পাচ্ছেন স্যার? জি, জি শুনতে পাচ্ছি। স্যার ডিভাইসে বোধহয় একটু সমস্যা ছিল স্যার, একটু চেঞ্জ করলাম। হ্যাঁ, আবার মিউট হয়ে গেছে আপনারটা। স্যার যে আমরা যে জমা বা জামা, এই হ্যাঁ, শব্দগুলি, এই ধরনের শব্দগুলি আঞ্চলিক ভাষা ইউজ করার কারণে কি এরকম হয়েছে, নাকি স্যার আমরা এটা ব্যবহার করলে কোনো সমস্যা নাই যার কারণে আমরা এটা ইউজ করেছি স্যার? আচ্ছা। উম না, আসলে এটা ওইভাবে খুব বেশি লক্ষ্য করে করা হয়নি। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা যখন একটা ভিডিও দেওয়া হয়েছে, এখানে লেখা আছে দেখবেন এভাবে, আল মাদি, মানে হচ্ছে অতীতকালীন ক্রিয়া। মাদ্রাসায় এটাকে মাজি বলা হয়। এই যে মাজি, মানে দতকে বর্গীয় জ দিয়ে উচ্চারণ করা হয় সব স্কলার এভাবে, মানে আমাদের দেশে
মাঝি মাঝি বলবে। তো এটা একটা ভুল। হ্যাঁ, মূলত মাদি। এখন বলতে বলতে এটা এখানে এরকম হয়ে গেছে। এটার একটা নাম আছে, মানে কি চলমান ভুল এই ধরনের একটা শব্দ আর কি। কিন্তু শুদ্ধ আচ্ছা, উচ্চারণ হচ্ছে আল মাদি। কিন্তু মাদ্রাসার বুঝতে সবাই পেরেছি। এটাকে মাঝি মাঝি বলে, সব স্কুলেই পাবেন আপনি, মাদি কোথাও পাবেন না। আপনার মাদি শুনে সবাই অবাক হবে, কি ব্যাপার, তোমার আবার কে শিখাইলো? কিন্তু হ্যাঁ, আচ্ছা সবাই মাঝিই বলবে। কিন্তু আপনি যে স্যার। বলবেন মাঝি কেন হবে, এখানে তো আছে দদ, তখন তারা বলবে যে অত দরকার নেই, এভাবেই পড়ো। কিন্তু আমি আপনাদেরকে শিখাইছি মাদি, হ্যাঁ, এভাবেই স্যার, উচ্চারণ। স্যার, স্যার আমার আর একটা কোশ্চেন ছিল স্যার। জি প্লিজ। স্যার, আজকে যেটা আমি নিজেই ফেস করলাম সেটা হলো স্যার যে আমরা যদি কোনো কারণবশত স্যার হলো লেট হয়ে যায় কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে, সাপোজ 6টা পর্যন্ত আজকে টাইম ছিল, আমি 6টা 15-র মধ্যে শেষ করতে পারছি, সঙ্গে সঙ্গে জমা দিতে গেছি, কিন্তু জমা আর হচ্ছে না আর কি, ওটা মিসিং লেখা আছে। আমরা কি এর কোনো ইয়ে আছে স্যার, মানে ব্যবস্থা আছে যেটার মাধ্যমে লেট হলেও যেন আমরা সাবমিটটা করতে পারি? না, লেট হলেও সাবমিট করতে পারবেন, সেভাবেই নিয়ম আছে, মানে সিস্টেম করা আছে। যদি কখনো না হয় সেটা নেটওয়ার্ক জনিত প্রবলেম বা টেকনিক্যাল সমস্যা হতে পারে, কিন্তু আপনি যে কোনো সময় আপলোড করতে পারবেন, অসুবিধা নেই ক্যান নট আপনি। বি সাবমিটেড লেখা ছিল, বারবার আসতেছিল। হ্যাঁ, ওইটা আপনার আম, ইসের অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম। আজকেও 6টার পরে দিয়েছেন কয়েকজন, অসুবিধা হয়নি, তাদেরটাও তো এসেছে। বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। থ্যাংকস, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, প্লিজ প্রশ্ন করবেন। জোর, আমি দোয়াত সম্পর্কে একটু বলতে পারি। জি শিওর স্যার। মানে আমি ছোটকালে দেখেছি মোহাম্মদী আমরা বলি না অনেকে হানাফি এবং মোহাম্মদী। জি। হানাফি মোহাম্মদীর মধ্যে আমি দেখেছি হানাফি অবলম্বনকারী যারা আছে তারা দোয়াতি বলতেছে, বাট মোহাম্মদী অবলম্বনকারী যারা আছে ছোটকাল থেকে তাদেরকে এটা জুয়াদ হিসেবেই শেখানো হয়। এবং আমাদের যে সূরা ফাতিহার লাস্টে আছে ওয়ালা দাল্লিন, হুম, এটাকে অনেকে ওয়ালা ওয়ালা দাল্লিন বলে। এবং জি। এটা নিয়ে অনেক সময় দেখেছি অনেক গ্রুপের মধ্যে একটু কথা কাটাকাটিও দেখেছি। তো ছোটকালে এটা মাদ্রাসাতে আপনি যখন বললেন যে মাঝি নর্মালি ওরা বলে থাকে, ইট জি। ইজ ট্রু। এবং আমি এটা প্র্যাকটিক্যালি আমাদের মসজিদে আমরা দেখেছি এটা, এবং জি। শেখানো হয় এটা সোয়াদ দোয়াত, বাট এটা অনেক সময় শেখানো হয় সোয়াদ জোয়াত, জি। তোয়া জোয়ার মতো করে। জি স্যার। থ্যাংক ইউ। জি স্যার। আর আরেকটা কথা স্যার, এটা একটা সবার জন্যই বলি। তো এটা, এই যে অক্ষরটা, আরবির একটা নামই হচ্ছে লুগাতুদ দদ। এই যে, অর্থাৎ আরবি ভাষাকে এই দদ দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ দদ হচ্ছে এমন একটা অক্ষর, আরবি ভাষায় এটা মানে একদম আলাদা, অন্য কোনো ভাষাতে পাওয়া যায় না, বা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই দদের মধ্যে আছে। লুগাতুদ দদ আরবি ভাষার অন্যতম একটা নাম। এটার উচ্চারণটা দদ এবং দ এবং জয়ের মধ্যবর্তী একটা উচ্চারণ। হ্যাঁ, র। আরবরা খুব ভালো উচ্চারণ করতে পারবে। একটা, আমরা তো বলছি দয়ের মতো করে বাংলায়, আর মূলত এটা দ এবং জয়ের মধ্যবর্তী একটা উচ্চারণ। হ্যাঁ, মধ্যবর্তী একটা উচ্চারণ। তো একদম সরাসরি দদ এবং জ না বলে একটু অন্যরকম করে বলা। তো আমরা যেহেতু এখানে আরবদের পড়া যদি লক্ষ্য করি, আমরা দেখব আরবরা সরাসরি বর্গীয় জ বলে না। এখন যারা মক্কা এবং মদিনাতে তিলাওয়াত করে, তাদের তেলাওয়াত যদি আমরা লক্ষ্য করি, যেহেতু আরবি ভাষাতে আরবদের ফলো করা অগ্রাধিকার, যেমন ইংরেজি বলার ক্ষেত্রে আমরা ইংরেজদেরই ফলো করি, একইভাবে আরবির ক্ষেত্রে আরবদের ফলো করা। তো কোনো কেউই সূরার মধ্যে অলা জলিন এভাবে করে বলে না, সবাই দলিনই বলে, কিন্তু আরেকটু পাতলা করে। তো ওইভাবে করেই আমরা শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অসুবিধা নাই। আচ্ছা। আহ, স্যার এটা তো মানে আবার ইংলিশেও এরকম কিছু কনফিউশন হয়। এই যেমন। যেমন আহ, আহ, সা আলিফ বা তা সা, হুম, হুম। ওইটাকে তো ইংলিশে টিএইচ লেখে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো যেমন হাদিত, হাদিত লেখে, হ্যাঁ, হাদিসকে হাদিত হ্যাঁ রাইট। লেখে। হ্যাঁ। আচ্ছা, ইংরেজিতেও কিন্তু এরকম আছে, যেমন, হ্যাঁ,
এটার উচ্চারণ কি হবে? একজন বলেন। এডুকেশন। জি জি। কেউ বলে স্যার এডুকেশন, কেউ বলে এডুকেশন। হ্যাঁ, এইখানে একাডেমিক বিশ্লেষণ বা আলোচনা আছে। আরবিতেও ওরকম। আরবিতেও সেম এই জিনিসটা আছে। তো এগুলো ভাষার ক্ষেত্রে খুঁজতে গেলে এরকম অনেক কিছুই পাওয়া যাবে। যেমন সেদিন এক ম্যাডামকে প্রশ্ন করেছিলাম, উনি সম্ভবত ভালো ইংরেজি জানে, ফাতেমা ম্যাডাম আমাদের। যেমন সিট, যেটা আমরা লিখি SEAT, সিট, এবং একটা হচ্ছে সিট, এই দুইটার মধ্যে উচ্চারণগত পার্থক্য আছে। মাদ, সিটে মাদ হবে না, আর এটাতে মাদ হয়, একটু টেনে বলতে হয়। তো ইংরেজি এটাকে কেউ এডুকেশন বলে, কেউ এডুকেশন বলে। তো ও, হয়তো উচ্চারণগত দিক থেকে যারা স্কলার তারা ভালো বলতে পারবেন, দুইটাই ঠিক আছে। তো একইভাবে আরবিতেও এরকম হয়। তো এগুলো খুব সাধারণ ব্যাপার, এগুলো নিয়ে অনেক ভাবনার দরকার নাই আমাদের। আমরা চলে আসি আমাদের পার্টে। আমরা গত ক্লাসে আপনাদেরকে এভাবে করে শিখিয়েছি, এবং আপনারা 26 জন যে হোমওয়ার্ক দিয়েছেন সবাই 100% পেয়েছেন। অর্থাৎ অন্তত আমি বলতে পারবো যে 26 জন একদম পুরোপুরি বুঝতে পেরেছেন। আর যারা দেননি তারাও বুঝতে পেরেছেন, কিন্তু হয়তো সময়ের অভাবে দিতে পারেননি। ভবিষ্যতে আপনাদের জন্য প্রশ্ন থাকবে, অর্থাৎ সামনে যখন আমরা একদম টেক্সটে চলে যাব, বড় বড় গল্প কনভারসেশন পড়ার জন্য, তখন এই ধরনের শব্দ আসবে। আসার সাথে সাথেই যেন আপনার মাথায় কাজ করে যে এটার এক বচন হচ্ছে এটা, আর এর গ্রুপটা হচ্ছে JMS বা জমা মুজাক্কার সালিম। এটা মাজরুর অথবা মানসুব এই কারণে হয়েছে। এই ফর্মটা দেখলেই আপনার মাথায় আসবে যে এটা মানসুব এবং মাজরুরের ফর্ম। কারণটা কি কারণ সেটা সামনে থাকবে, সেটা আমরা তখন পড়ে বুঝে নিব। কিন্তু রূপটা যেন আপনি চিনতে পারেন সহজেই, সেটার জন্য আমরা নিয়ে আসলাম। আমরা চলে আসি আজকে আমাদের নতুন আর একটা সেশন। আচ্ছা, আবারও তো মেজর সিরাজ আমার ভুল ধরবেন যে জামা কেন লিখলেন। বর্গীয় জতে আকারি দিয়ে বলছি আমি, জামা মুআন্নাস সালিম। জামা মুআন্নাস সালিম। আরবিতে যদি বলি জামউল মুআন্নাসিস সালিমু, হ্যাঁ, মহিলাবাচক অটুট বহুবচন। আগের দিন আমরা পড়েছি পুরুষবাচক অটুট বহুবচন। আজকে আমরা শিখব মহিলাবাচক অটুট বহুবচন। অর্থাৎ আগের দিন যেগুলো পড়েছিলাম সেগুলো পুরুষবাচক শব্দ ছিল। পুরুষবাচক বলতে এখানে একটা বিষয় আছে, আপনাদের কাছে একটু ক্লিয়ার করি। জিনিসটা গুরুত্বপূর্ণ, মনে রাখলেই হবে। যখন আমাদের কোনো কিছুতে পুরুষের আধিক্য থাকবে, বা একজন পুরুষও থাকবে, আবার মহিলাও আছে পুরুষও আছে, তখন শুধুমাত্র পুরুষবাচক শব্দ ব্যবহার করেই আমরা সবাইকে সম্বোধন করতে পারবো। হ্যাঁ, আমি আবারও বলি, কোনো একটা মিটিং এ পুরুষও আছে মহিলাও আছে, তখন আমরা পুরুষবাচক শব্দ দিয়েই সবাইকে সম্বোধন করলে ওর মধ্যে মহিলারাও চলে আসবে। কিন্তু যেখানে শুধুমাত্র মহিলারা আছে, কোনো পুরুষ নাই, সেইখানে মহিলাবাচক শব্দ ব্যবহার করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সমস্ত আদেশ নিষেধ করেছেন পুরুষবাচক শব্দ দিয়ে। সলাত আদায় করো, জাকাত দাও, খারাপ কাজ করো না, ভালো কাজ করো, এইটা করো ওইটা করো না, এদিকে তাকাও ওদিকে তাকিও না, পুরুষবাচক শব্দ ব্যবহার করেছেন। কিন্তু এর মধ্যে মহিলারাও আছে। হ্যাঁ, অর্থাৎ পুরুষবাচক শব্দ দিয়ে আদেশ করার সাথে সাথে মহিলারাও তার মধ্যে যুক্ত হয়ে যান। কিন্তু যখন শুধুমাত্র মহিলাদেরকে আল্লাহ বলেছেন কোনো একটা বিষয়ে, তখন আবার শুধু মহিলাদের শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ আরবিতে পুরুষবাচক শব্দ এবং মহিলাবাচক শব্দের যে একটা ব্যবহার আছে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পুরুষ মহিলা সবাই আছেন তখন শুধু পুরুষ ব্যবহার করেছেন, যখন শুধু মহিলা আছে আর কেউ নাই তখন মহিলাদের শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ বলছেন পুরুষদেরকে যে তোমরা কোনো মুশরিক নারীদেরকে বিয়ে করো না, যদিও সে তোমাকে অভিভূত করে। হ্যাঁ, তার সৌন্দর্যে তুমি বিমোহিত হয়ে যাও। আহ, তুমি মুমিন নারী, কারণ মানে ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, মানে একটা সাধারণ মহিলা উত্তম মুশরিক মহিলার থেকে। আবার আল্লাহ বলছেন মহিলাদেরকে যে তোমরা কোনো
মুশরিক পুরুষকে বিবাহ করো না, যদিও সে তোমাকে বিমোহিত করে, তার সৌন্দর্য তোমাকে আকর্ষণ করে। কারণ ওলা আবদুন মুমিনুন, একজন সাধারণ দাস পুরুষ, একজন সাধারণ দাস পুরুষ মানে খেটে খায় যে গরিব মানুষ, সে উত্তম খয়রুম মিন মুশরিকিউ, একজন মুশরিক থেকে। তো এর জন্য ও, সেখানে আবার আল্লাহ পুরুষদের জন্য পুরুষ শব্দ ব্যবহার করেছেন, মহিলাদের জন্য শুধু মহিলাবাচক শব্দ ব্যবহার করেছেন। এই জন্য মহিলাবাচক শব্দ আমরা শিখতে হবে। আচ্ছা প্লিজ, লেফটেন্যান্ট কর্নেল মাসুম। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। কোনো প্রশ্ন নাই, 2 মিনিটে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম যেহেতু মনে এসছে। জি স্যার ওই যে চ্যাপ্টার 9 পড়তে যে আমরা 67 পেজে সূরা আল আহজাবের যে আয়াতটা আছে এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি জানতাম, তো আমি চাচ্ছিলাম শেয়ার করতে দু শিওর মিনিটে শিওর, যদি স্যার প্লিজ বলেন। প্লিজ। আচ্ছা স্যার, এটার ব্যাকগ্রাউন্ডটা এরকম, এক সময় পড়া হয়েছিল সিরাত পড়তে যে যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী উম্মে সালামা অন্যান্য কয়েকজন সাহাবীদের সাথে আলাপ করছিলেন, মহিলা সাহাবীদের সাথে, যে কোরআনে সবকিছু পুরুষবাচক, পুরুষরাই যুদ্ধে যায়, তারা তো সব দিক থেকে এগিয়ে আছে, আমরা তো পিছিয়ে গেলাম। হুম তো হুম সেরকম একটা অবস্থায় এই আয়াতটা নাজিল হয়েছিল, যেখানে আসলে সবকিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পুরুষ মহিলা বিভিন্ন গুণ সঙ্গে নিয়ে তিনি বর্ণনা করেছেন, এবং এরপরে এই কনফিউশনটা দূর হয়ে গেছে সবার, যে আসলে এই ভেদাভেদ নাই কোনো, এবং এটা কমপ্লিটলি দুই আমাদের দুই জেন্ডারের জন্য, পুরুষ এবং মহিলা, মুমিন মুমিনাত, এই পুরো আয়াতে সবার জন্য প্রযোজ্য। তো এটা জি জাস্ট আমার মনে হলো যে এটা পড়তে যেয়ে এই জন্য শেয়ার করলাম জি, আপনার সাথে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ এবং প্রাসঙ্গিক একটা কথা। যে এরপরে সূরা নূরেও আল্লাহ বলছেন পুরুষদেরকে যে চোখ নিচে রাখো, আবার মহিলাদেরকেও বলছেন যে চোখ নিচে রাখো এবং এইভাবে তোমরা ফলো করো তোমাদের চলাচলগুলোকে। তো সাধারণত আমরা যে কথা আবারও বলি যে একটা কোনো কিছু সবাই মহিলা পুরুষ সবাই আছে, আমরা যদি বলি আসসালামু আলাইকুম, এই কুমটা হচ্ছে পুরুষবাচক শব্দ, যেটা আমরা আর কিছুদিন গেলেই দেখতে পারবো, কিন্তু তার মধ্যে মহিলা পুরুষ সবাই যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, এটা। এখন আসি আমরা মহিলাবাচক শব্দের মহিলাবাচক অটুট বহুবচন। আবার আসবেন প্লিজ, আহ গোলাম মোহাম্মদ তানভীর, আপনি আসবেন প্লিজ। জি স্যার, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা গতকাল শিখেছিলাম যে এটা শিখেছিলাম আমরা একজন মুসলিম, তাই না? আচ্ছা, এটা উচ্চারণ করেন। মুসলিমুন। গুড। এটার মহিলাবাচক হচ্ছে মুসলিমাতুন, বলেন। মুসলিমাতুন। কোনো টান নাই, বলার সময় খুব লক্ষ্য করে বলতে হবে, কারণ টান হলেই অন্য একটা ব্যাপার ঘটে যাবে। হ্যাঁ, আবার বলেন, আমি এক বচন বলবো, আপনি এই এআরবিটা বলবেন, আমি মহিলাবাচক বলবো, আপনি এই আরবিটা বলবেন। হ্যাঁ, আচ্ছা, এক বচন। মুসলিমুন। গুড। মহিলাবাচক। মুসলিমুন। মুসলিমাতুন। আচ্ছা, এখন আমি যদি এখানে আনি মুমিনুন, এখানে কি হবে? মুমিনাতুন। গুড। আমরা যদি এখানে আনি মুনাফিকুন, এখানে মুনাফিকাতুন। এক্সিলেন্ট। জাকিরুন মানে জিকিরকারী। হ্যাঁ, জাকিরাতুন। জাকিরাতুন। গুড। আচ্ছা, কনিতুন মানে বিনয়ী পুরুষ। কনিতুন, এখানে কি হবে? সেম থাকার কথা স্যার। হ্যাঁ বলেন। কানিতুন। না না, পুরুষ হচ্ছে কনিতুন আর মহিলা কনিতাতুন। কানিতাতুন হবে জি স্যার, কনিতাতুন। কানিতাতুন। আচ্ছা, তারপরে আহ মুশরিকুন। মুশরিকুন। মুশরিকাতুন। গুড। কাতুনটা আরো দ্রুত বলতে হবে। কেন বলতে হবে সামনে আসলেই বুঝতে পারবেন। হ্যাঁ, মুশরিকাতুন। আচ্ছা মুশরিকাতুন। আচ্ছা, তারপরে যদি বলি মুদাররিসুন। মুতারিসাতুন। গুড। মুদাররিসুন মানে কি? শিক্ষক। হ্যাঁ, শিক্ষক পুরুষ। স্যার, শিক্ষক। আর তাহলে জি স্যার। মুদাররিসাতুন মানে? শিক্ষিকা। এক্সিলেন্ট। তবিবুন মানে ডাক্তার, পুরুষ ডাক্তার। তবিবুন, এটা কি হবে? তাবিবাতুন। এক্সিলেন্ট। তবিবাতুন। হ্যাঁ, আচ্ছা,
তারপরে মুহান্দিসুন, ইঞ্জিনিয়ার। মুহান্দিসাতুন। এক্সিলেন্ট। তাহলে এখন কি বোঝা যাচ্ছে যে কিভাবে পুরুষবাচক থেকে মহিলাবাচকটা হচ্ছে? জি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা 10 মিনিটের একটা বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। বিরতির পরে আমরা আবারও শুরু করতে যাচ্ছি। আমরা বিরতির আগে শিখেছিলাম মুসলিমুন, আর সেখান থেকে মহিলাবাচক হচ্ছে মুসলিমাতুন। গত ক্লাসে আমরা মুসলিমুন সম্পর্কে বিস্তারিত জেনেছি, আজকে আমরা মুসলিমাতুন সম্পর্কে জানবো। জি, আচ্ছা, সৈয়দ, না সরি, গোলাম মোহাম্মদ তানভীর, আপনি বলবেন, স্যার, এইটা উচ্চারণ করবেন এবার এক বচন। দেখেন আমি নিয়ে আসছি মুসলিমাতুন। মুসলিমাতুন। এটার বহু বচন হচ্ছে মুসলিমাতুন। মুসলিমাতুন। আবার বলেন এক বচন এবং বহু বচন। মুসলিমাতুন। গুড, মুসলিমাতুন। এক্সিলেন্ট। এখন আপনি বলেন তো এক বচন এবং বহু বচনের মধ্যে পার্থক্য কি আছে? স্যার, এখানে আলিফ, একটা আলিফ যোগ হয়েছে হুম, মিমের পরে। জি, জি স্যার, ওই যে যেহেতু মিমের পরে আলিফ যোগ হয়েছে এবং জবর আছে, এখানে একটা টান হচ্ছে, আচ্ছা, টান হয়েছে। মার হচ্ছে। এখানে যে জি স্যার, গোলতাটা ছিল গোল তো ছিল। এটা জি এখানে স্যার, খুলে গেছে এসে, হ্যাঁ, খুলে গেছে। জি স্যার, বড়তা আর কি বলতে পারি, বা খোলাতা। এটা হচ্ছে খোলাতা। গোলতা, এটা হচ্ছে খোলাতা। খোলাতা। তাহলে আবার বলেন তো এক বচন এবং বহু বচন। মুসলিমাতুন। হুম, মুসলিমাতুন। এক্সিলেন্ট। এটা উচ্চারণ করেন। মুদাররিসাতুন। মুদাররিসাতুন। হুম, মুদার রিসাতুন। বহু বচন কি হবে? ঠিক একই প্যাটার্নে আগেরটার মতো। মুদাররিসাতুন। মুদাররিসাতুন। তাহলে এটা একজন শিক্ষিকা, শিক্ষিকা বৃন্দ, হ্যাঁ। স্যার, এবার এটা বলেন। মুনাফিকাতুন। কতুন, হুম, মুনাফিকতুন। মুনাফিকাতুন। মুনাফিকতুন। বহু বচন কি হবে? মুনাফিকাতুন। মুনাফিকতুন, হ্যাঁ। আচ্ছা, এই, মুনাফিকাতুন। যে এই তিনটাই আপনি কেবল বললেন। তো আমরা গত স্যার, ক্লাসে শিখেছি মুসলিমুন, ওটা পুরুষবাচক, ওইটার বহু বচন হয় মুসলিমুনা। আর আজকে শিখছি মুসলিমাতুন, এটার বহু বচন হচ্ছে মুসলিমাতুন। গতকাল যেটা শিখেছিলাম ওটা ছিল পুরুষবাচক অটুট বহু বচন, আজকে যেটা শিখছি সেটা হচ্ছে মহিলাবাচক অটুট বহু বচন। ঠিক আছে, স্যার, জি, থ্যাংক ইউ আপনাকে। আমরা আপনাকে চলে ধন্যবাদ। যাব হচ্ছে রুম্মান মাহমুদ আপনার কাছে। রাইট স্যার। আর তার আগে একটু প্রশ্ন শুনে আসি, জি প্লিজ, মেজর সিরাজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, এখানে যদি আসসালাম। আমরা উচ্চারণ করছি মুসলিমাত, মুদাররিসাত বা মুনাফিকাত, তাহলে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। যখন আপনি কোরআন পড়বেন তখন ওইভাবেই পড়তে হবে যখন থেমে যাবেন। কিন্তু এই ক্লাসে এটা কেন করছি তার একটা কারণ হলো যে এই যে শেষের যে একটা চেঞ্জ আছে, এই চেঞ্জটা যেন সবাই বুঝতে পারে। এখন আপনি যেখানে মুসলিমাত বলবেন, এটা যখন মানসুব অথবা মাজরুর হবে তখন তো এটা একটু চেঞ্জ হবে। তো তখন ওর উচ্চারণের পার্থক্যটাও যেন আমরা বুঝতে পারি, এই জন্য পুরোটা বলছি, হ্যাঁ। আরবি ভাষা মূলত একটা বড় অংশ হচ্ছে যে এন্ডিং চেঞ্জ, অর্থাৎ শেষের যে পরিবর্তনটা হয় এইটাকে বোঝা, এইটা বুঝতে পারাটাই একটা বিশাল ব্যাপার আরবি ভাষার ক্ষেত্রে। এই জন্য আমরা পুরোটা উচ্চারণ করছি। কিন্তু আপনি যখন কথা বলবেন, কোরআন পড়বেন, তখন পুরোটা উচ্চারণ করার দরকার নাই। ঠিক আছে, শেখার জন্য জি পুরোটা স্যার। বলবো। জি স্যার, বুঝতে পেরেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, রুম্মান মাহমুদ, আপনি একবার একবার করে উচ্চারণ করবেন এক বচন এবং বহু বচন। স্যার, মুসলিমাতুন,
মুসলিমাতুন, গুড। মুদাররিসাতুন, মুদাররিসাতুন, মুনাফিকাতুন, টান হবে না। মুনাফ মুনাফিকাতুন। মুনাফিকাতুন, মুনাফিকাতুন। গুড। আচ্ছা, এখন আমি পুরুষ বলবো, পুরুষবাচক এক বচন, আপনি সেটাকে মহিলাবাচক এক বচন বানাবেন, আবার বহুবচনও বানাবেন। হ্যাঁ, আমি রাইট একটা স্যার। বলি। স ইমুন মানে হলো রোজাদার পুরুষ। স ইমুন। এখন আপনি বলেন রোজাদার নারী কি হবে? সইমাতুন, গুড। আর বহুবচন? সইমাতাতুন, না 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 মাতাতুন। না না না, স ইমাতুন। ঠিক আছে, রাইট স্যার। স সইমাতুন, ইমাতুন। রাইট স্যার। রাইট আচ্ছা, স্যার। মুমিনুন। মুমিনাতুন, গুড। আর বহুবচন? মুমিনাতুন, এক্সিলেন্ট। আচ্ছা, তারপরে ফাসিকুন। ফাসিকাতুন, কতুন, হ্যাঁ, ফাসিকতুন, বহুবচন? ফাসিকতুন। এক্সিলেন্ট। তাহলে আশা করি আপনারা সবাই ওনার উচ্চারণের মাধ্যমে বুঝে যাবেন যে বিষয়টা কিভাবে হচ্ছে। জি, প্লিজ প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আমরা আসসালাম। যখন যেমন শিখেছি ওয়ানুন এবং ইয়ানুন হুম হুম যে আলামতটা থাকে স্যার, হুম তো হুম। এইটার ক্ষেত্রে কি স্যার আমরা বহুবচনে মহিলাবাচকের ক্ষেত্রে কি আমরা আলিফ তা বলবো স্যার? হ্যাঁ, আলিফ এবং খোলাতা। আলিফ তা। আলিফ এবং খোলাতা, আলিফ তা এটা এভাবে হচ্ছে বলে হবে, হ্যাঁ। অথবা এইভাবে আলিফ বলে খোলা। সবচেয়ে ভালো হয়। আতুন। আতুন হচ্ছে বহুবচন। মারফুর ক্ষেত্রে আতুন, আর মানসুব মাজরুরের ক্ষেত্রে আসতেছে, আমরা বলবো আতুন এভাবে। অথবা আতুন হচ্ছে আলিফতা। আলামত। হ্যাঁ, অথবা আলিফতা। আলিফটা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এভাবে বলেন। জি, থ্যাংক আসসালামু ইউ আলাইকুম স্যার। আপনাকে। আপনি কি এটা নিজে থেকে বললেন, মানে আন্দাজ করে? জি স্যার, আমার কাছে এই যে আগের সাথে একটু রিলেট করার চেষ্টা করলাম যে পুরুষ গুড। এবং মহিলাবাচকের মধ্যে কিভাবে ইয়ে হচ্ছে আচ্ছা, স্যার। এইটাই আরবি ভাষার শাস্ত্রেও এই জিনিসটাই লেখা আছে। মানে আমরা তো কোনোভাবে ওইভাবে শাস্ত্রীয় কোনো আলাপ করছি না আপনাদের সাথে, কিন্তু মানে বইয়ের মধ্যে এই কথাটাই লেখা আছে আপনি যেভাবে বললেন। হ্যাঁ, আপনার যে অনুধাবন এটা শুদ্ধ এবং অনেক সঠিক। থ্যাংক ইউ। স্যার ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, প্লিজ। জি, মেজর জেনারেল মাসুদুর রহমান স্যার, প্লিজ স্যার। স্যার, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার, আমরা শুনতে পাচ্ছি না। আপনি যে কোনো সময় আপনি চাইলে কথা বলতে পারবেন, আমরা আপনার কথাটা শুনতে পাচ্ছি না। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আশা করি আপনারা মহিলাবাচক কিভাবে তৈরি করছি, পুরুষবাচক থেকে কিভাবে মহিলাবাচক তৈরি হচ্ছে, এবং মহিলাবাচক এক বচন থেকে কিভাবে বহু বচনে যাচ্ছে, এটাই একজন নিউ ফ্রেশ যিনি আছেন, উনি আগে কখনো আরবি শেখেননি বলছেন, উনি ধরতে পেরেছেন। এবং ঠিক যেভাবে আরবি ভাষার বইয়ে লেখা আছে যে এইভাবে হয়, উনি ঠিক সেভাবে বলেছেন। আশা করি আপনারাও এই জিনিসটাকে বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটু সামনের দিকে যাব। ওকে, দেখেন এতদিন আমরা শিখেছি যেটা, সেটা আবারও আপনাদেরকে বলি। রুম্মান মাহমুদ, আপনি বলবেন মূল আলামত বা মেইন সাইন। হ্যাঁ, মারফু মানসুব মাজরুরের মূল আলামত শিখেছি আর বিকল্প আলামত শিখেছি। আচ্ছা, আপনি বলেন রাইট তো স্যার। মারফুর মূল আলামত কি, মেইন সাইন? পেশ, লাস্টে ডাবল পেশ থাকবে স্যার। না, ডাবল পেশ বললেই হচ্ছে, একটা অথবা দুইটা। হ্যাঁ, রাইট স্যার। আপনি রাইট পেশ স্যার। বললেই ওটাই যথেষ্ট। আচ্ছা, মানসুবের মূল আলামত কি? আলিফ স্যার, মানে জবর। এক্সিলেন্ট। মাজরুরের মূল আলামত কি? জের। জের। এগুলো হলো মেইন সাইন। এবার বিকল্প আমরা শিখেছি এই পর্যন্ত দুইটা। একটা মাজরুরের শিখেছি যে জের না নিয়ে কি নেয়। জবর নাই স্যার। গুড। যেমন এরকম একটা শব্দ বলেন তো, যারা মাজরুর হলেও জের না নিয়ে জবর নিবে। আহ, এটা হচ্ছে গিয়ে আহ, ফ- আহ, সালমা।
না 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 না, সালমা একটা আবার আলাদা ধরনের শব্দ। আপনি যারা তানবির নেয় না এরকম একটা নাম। জি প্লিজ। ফাতেমা। ফাতিমাতু, হ্যাঁ, বা ইব্রাহিম, ইসমাইল, এগুলো রাইট সব স্যার, ওই ধরনের রাইট নাম। স্যার। স্যার কিছু বলতে চান স্যার? হুজুর না, ঠিক আছে, আমি প্র্যাকটিস করতেছিলাম কোনগুলো হইতে পারে। ও আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ স্যার। আচ্ছা এখন লক্ষ্য করেন, আমরা শিখেছি মাজরুর হলে জবর হয়। গত ক্লাসে আরেকটা শিখেছি, মাজরুর হলে ইয়ানুন হয়। হ্যাঁ, ওই যে জমা মুজাক্কার সালিমে শিখেছি, রাইট স্যার। মাজরুর হলে শেষে ইয়ানুন হয়, তাহলে আরেকটা বিকল্প ইয়ানুন, আলামত হ্যাঁ। পাওয়া গেছে। আচ্ছা ওইগুলো আমরা একসাথে কোরবানি, তাহলে এক মূল আলামত এবং বিকল্প আলামতটাকে একটু বুঝবেন, কারণ এটা আমাদের ভবিষ্যতে এই শব্দটা আসবে। যে মূল আলামত হচ্ছে জবর জের পেশ, আর বিকল্প আলামত হতে পারে জবর, কখনো ইয়ানুন, আর কখনো আবার অন্য কিছু। হ্যাঁ, এগুলোকে একটু আমাদেরকে মনে রাখতে হবে, মনে থেকে যাবে বারবার প্র্যাকটিস করতে করতে। আচ্ছা এখন দেখেন, আমি একটা শব্দ নিয়ে আসলাম, আপনি এটা উচ্চারণ করেন। মুসলিমাতুন। গুড। এটার মানসুব বলেন, এক বচন, মেইন সাইন নিয়ে আসবে। মুসলিমাতুন। মুসলিমাতুন। মুসলিমাতুন তো এই যে আছে। মুসলিমাতু। মুসলিমাতু। না না না, মানসুব, এটা তো তানবিন নিয়েছে। মুসলিমাতা। রাইট স্যার, রাইট স্যার। মুসলিমাতান। গুড, ভেরি গুড। এইখানে এক্সট্রা আলিফটা হবে না, ঠিক আছে রুম্মান ভাই, এই যে এইখানটাতে এক্সট্রা আলিফটা হবে না, কেন? আচ্ছা আচ্ছা, এই গোলতাটার কারণে। গোলতার কারণে। গোলতার কারণে, গুড। রাইট স্যার। আর এবার মাজরুর বলেন। মুসলিমাতিন। এক্সিলেন্ট। এটা হলো এক বচনের ক্ষেত্রে, এইটা নিয়ে আমাদের কোনো কথা হচ্ছে না এখন, এটা খুবই স্বাভাবিক একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে এক বচনটা। আমরা শিখছি বহু বচন, অটুট বা পুরুষ মহিলাবাচক অটুট বহু বচন, ভেঙে যায় না এমন বহু বচন মহিলাবাচক। এখন এই মুসলিমাতুনের বহু বচন কি হবে? একটু আগেই আপনি মুসলিমাত। বলেন, হ্যাঁ হচ্ছিল, মুস- হচ্ছে আপনার। মুসলিমাতাতুন। না না, মুসলিমাতুন। মুসলিমাতুন। রাইট স্যার, মুসলিমাতুন। আর মানসুব মাজরুর হলে এটা হয়ে যাবে এমন, পড়েন। মুসলিমাতিন। না, মুসলিমাতিন। টেনে বলতে হবে, মুসলিমাতিন। 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 এক্সিলেন্ট। মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে এখন একটু সবাই লক্ষ্য করেন, মহিলাবাচক অটুট বহুবচন যখন মারফু হবে তখন তার শেষে আতুন এরকম বসবে। আর যদি শুরুতে আলিফ লাম বসে তাহলে এখানে একটা বসবে। হুম? আর যদি মানসুব অথবা মাজরুর হয় তারা কোনো কারণে, তাহলে শেষে আতিন এভাবে বসবে, আর শুরুতে আলিফ লাম থাকলে একটা বসবে। অর্থাৎ এই যে মহিলাবাচক অটুট বহুবচন, এরা জবর নেয় না। মহিলাবাচক অটুট বহুবচন নিচের যে গ্রুপটা, এদের জবর নেয় না এরা। হুম? এরা মারফুতে আতুন, আর মানসুব মাজরুরে আতিন। স্যার মারফু, তাহলে মানসুব আর মাজরুরটা কি স্যার আমরা আগের কোন শব্দ দেখে বুঝে নিতে হবে যেটা মানসুব নাকি মাজরুর, লাইক জি স্যার জার অথবা ইন্না এরকম কিছু জি একটা, জি তাই কি জি স্যার? জি, আগে কিছু থাকবে যেটা আপনাকে বলে দেবে যে এটা হচ্ছে মারফু অথবা মানসুব অথবা মাজরুর। যেমন আমরা ইন আর জার দেখে শিখেছি, ভবিষ্যতে আরো অনেক কিছু শিখবো, তখন ওইগুলো দিয়েও আমরা নিরূপণ করতে পারবো। ঠিক আছে, যেমন মনে করেন আপনার একটাই ড্রেস, এখন আপনি মসজিদে আসছেন, তাহলে আমরা কি ভাববো এখন কি করতে আসছেন? জায়গা দেখে বুঝে নিবো স্যার, মসজিদ নাকি ক্লাস নাকি অন্য কোথাও, হ্যাঁ, বাট নামাজ ড্রেস পড়তে একটাই। আসছেন, হ্যাঁ নামাজ পড়তে আসছেন। আবার আপনার ডিউটির একটা ড্রেস আছে, যখন আপনি ডিউটিতে আসছেন তখন তখন বোঝা যাবে যে ডিউটিতেই আসছেন। আর মসজিদে দেখলে বোঝা যাবে নামাজ পড়তে আসছেন, ড্রেস সেম। তো একইভাবে মানসুব এবং মাজরুরের চেহারা একই রকম, আগে কি আছে সেটা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে যে সে মানসুব অথবা মাজরুর। আমরা আর একটা করি। জি, আপনি বলেন, এটা উচ্চারণ করেন। জি আমি স্যার। জি জি প্লিজ। মুদাররিসুন। মুদাররিসাতুন। গুড। মানসুব কি হবে এক বচন?
মুদাররিসাতান। গুড। মাজরুর কি হবে? মুদাররিসাতিন। এটা হলো এক বচন। এবার আসেন বহু বচনে। মুদাররিসাতুনের রাইট স্যার। বহু বচন কি হবে? মারফু বহু বচন। মুদাররিসাতুন। গুড। আর মানসুব মাজরুর হলে? মুদাররিস মুদাররিসিতুন। না না, সাতিন। সিতিন। সাতিন। মুদাররিসাতিন। আ- মুদাররিসাতিন। আর মাজরুর রাইট স্যার। হলেও? মুদাররিসাতিন। একই, হ্যাঁ। এই মানসুব এবং মাজরুরের ফর্মটা একই রাইট রকম। স্যার। আচ্ছা, যখন আমরা এটাকে প্রয়োগ করব তখন আরো ক্লিয়ার হবে। এখন শুধুমাত্র আপনার দায়িত্বটা কি শেখা, যে আপনাকে যদি জিজ্ঞেস করি মুদাররিসাতুনের বহুবচন কি মারফুতে, তখন আপনি এটা বলবেন। আর যদি জিজ্ঞেস করি মানসুব এবং মাজরুর হলে কেমন হবে, তখন এই দুইটা বলবেন। এটাই আপাতত কাজ। রাইট স্যার। প্রয়োগ করার সময় রাইট আমরা স্যার। আরো ভালোভাবে বুঝবো ইনশাআল্লাহ। আচ্ছা। নর্মালি স্যার মহিলাবাচক নামে মহিলাবাচক শব্দের শেষে তো গোলতা আছেই, ওইটা আলিফতা হয়ে যাবে। এই ইয়েস। আলিফতা ছাড়া কি আর কোনো কিছু হয় স্যার মহিলাবাচক বহুবচনে? না, আর কিছু হয় না। আর রাইট স্যার। কিছু হয় না। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লেফটেন্যান্ট থ্যাংক ইউ কর্নেল স্যার। হারুন, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, উম, দেখেন আমরা একটা শব্দ নিয়ে আসি, এটা বলেন। মু- মুনাফিকাতান। না না না, তুতুন। হ্যাঁ, সুন্দর করে বলেন, এই নুনে টান হবে। মুনাফিকাতুন। কতুন, মুনাফিকতুন। মুনাফিকাতুন। না না না, টানলে তো অন্য কিছু হয়ে যাবে। আচ্ছা। আমার মতো করে বলেন মুনাফিকাতুন। মুনাফিকতুন। না, আমার মতো করে বলেন মুনাফিকাতুন। মুনাফিকতুন। মুনাফিকাতুন। হ্যাঁ, আরো কতুন, দ্রুত কতুন। কতুন, হ্যাঁ। মুনাফিকাতুন। গুড। এটার মানসুব বলেন। মুনাফিকাতান। গুড। মাজরুর বলেন। মুনাফিকাতিন। গুড। এখন বহু বচন বলেন মুনাফিকতুনের। মুনাফিকাতান। না, তু তুন। তু 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 তুন। মুনাফিকাতুন। গুড। আর মানসুব মাজরুর হলে? আতিন হবে মুনাফিকাতিন। এখানেও? মুনাফিকাতিন। গুড। আপাতত এতটুকু উত্তর দিতে পারলেই হবে। হ্যাঁ, আরো কিছু না বুঝেও এতটুকু উত্তরই যথেষ্ট। সামনে যখন প্রয়োগ করব আরো বোঝা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি যেতে চাই তারপরে রোল নম্বর থ্যাংক 20। ইউ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু মাহমুদুল। আলাইকুম স্যার। আছি ওয়ালাইকুম স্যার। আসসালাম। আপনি বলেন। এটা আপনার কাছে নতুন শব্দ হবে না আশা করি। আচ্ছা, ছাত্র স্যার আরবি কি স্যার বলেন তো? স্যার তলিবুন। আর তার মহিলাবাচক হচ্ছে? তলিবাতুন। এক্সিলেন্ট। তাহলে একজন ছাত্রী, হ্যাঁ। এটাকে স্যার মানসুব করেন। তলিবাতান। গুড। আর মাজরুর করেন? তলিবাতিন। এটা এক বচন। এটা রাইট নিয়ে স্যার। স্পেশাল শিখার কিছু নাই, এটা স্বাভাবিকভাবেই হয়। রাইট স্যার। এইবার আসি আমরা বহু বচনে। তলিবাতুনের বহু। বলেন। স্যার তলিবাতুন। গুড। আর মানসুব মাজরুরে? তলিবাতিন। মাজরুরেও? তলিবাতিন। গুড। আচ্ছা, এখন আসেন, সবাই লক্ষ্য করেন। প্রয়োগ আমরা অল্প একটা একটু প্র্যাকটিস করি, প্রয়োগ কিভাবে করতে হয় বা কিভাবে আমরা মুমিনাতুন। মানসুব মাজরুরটা বুঝবো। স্যার এখানে কি লেখা আছে পড়েন। মুমিনাতুন। একজন বিশ্বাসী নারী। রাইট স্যার। মিনাতুন মানে হচ্ছে একজন বিশ্বাসী নারী। আচ্ছা। আচ্ছা, প্লিজ স্যার। আমাকে কি শুনতে পাচ্ছেন এখন? জি, পরিষ্কার শুনতে পাচ্ছি স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওই রহমতুল্লাহ। আমার একটু হেডফোনটাতে অসুবিধা হচ্ছে, ব্লুটুথ হেডফোনটাতে। আমি আচ্ছা। আসলে খুব সাধারণ প্রশ্ন, হয়তো আমি গত ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, এই জন্য
এখনো দেখা হয়নি, তো তারপর প্রশ্নটা করছে এই জন্য যে কোয়েরিজটা ক্লারিফাই করে নেওয়া উচিত। জি প্লিজ স্যার। আচ্ছা, যেমন তলি তলি বাতুন, জি তাই না? তলি বাতুন এবং তলি বাতুন, জি বা আলিফ এবং নর্মাল তা, যেটা জি সাধারণ তা, জি আর উপরে তো হচ্ছে হলো গিয়ে গোলতাটা। জি তো এই উপরেরটা হচ্ছে হলো গিয়ে মারফু, আর নিচেরটা কি মানে সিঙ্গুলার, আর নিচেরটা কি প্লুরাল, এরকম কিছু? জি জি মানে সবগুলোতে এরকম আসতেছে, তাই না? জি জি এটা এটা এক বচন উপরেরটা স্যার, আর নিচেরটা হচ্ছে বহু বচন। আচ্ছা, নিচেরটা কি, এটা কি ফিমেনিন ফেমিনিন ওয়ার্ড নাকি অল জেন্ডার ওয়ার্ড? না, ফেমিনিন ওয়ার্ড। আচ্ছা, নিচেরটা ফেমিনিন ওয়ার্ড। জি এখন আচ্ছা, আচ্ছা, তলিবুন যদি হয়, হুম তলিবাতান না, তলিবুন যদি হয়, জি তলিবুনের ক্ষেত্রে মানে বহু বচনটা কি হবে? আচ্ছা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আমি এত এক্সেপশনাল প্রশ্ন করলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমি পারি স্যার। কি আছে, মানে আমি তো ফেমিনিন শিওর শিওর স্যার, গতকালকে আমরা স্যার পুরুষবাচক করেছি। জি হ্যাঁ, এখন তলিবুন হচ্ছে স্যার এক বচন, আপনি যেটা জানতে চাচ্ছেন। জি, এক বচন, জি। আচ্ছা, এটার বহু বচন হচ্ছে স্যার তুল্লাবুন। এটা এই গ্রুপের মধ্যে পড়ে না, মানে স্যার আমরা যেটা শিখছি তলিবুনের তুল্লাবুন হচ্ছে বহু বচন। plural। হ্যাঁ, এটা স্যার ব্রোকেন প্লুরালের মধ্যে পড়ে, মানে আমরা শিখছি হলো অটুট বহু বচন। হ্যাঁ, মানে যেটা ভেঙে যায় না। আর এটা হচ্ছে ভেঙে যাওয়া গ্রুপের মধ্যে। আরেকটু বলি স্যার এই পেছন থেকে, আচ্ছা, তাহলে আপনার আরো ক্লিয়ার হবে। জি জি। যেমন এইখানে স্যার এই তিনটা বহু বচন দেখেন, হ্যান্ড থেকে কি হয়েছে একটু বলবেন প্লিজ? হ্যান্ডস, স্টুডেন্ট থেকে, স্টুডেন্টস, বয় থেকে। বয়েজ। গুড। আচ্ছা স্যার, এক বচনে যেই শব্দটা আছে বহু বচনে এসেও কিন্তু সেই শব্দটাই আছে, সাথে কিছু যুক্ত সাথে হয়েছে, এস বা ইএস যোগ হচ্ছে। কিন্তু ভেঙে যায়নি, তাই না? জি। সবগুলাই তাই। আচ্ছা স্যার, এইটাতে কি ভেঙে যায় না, এই যে লাস্টেরটাতে? হ্যাঁ, মানে শব্দটা চেঞ্জ হয়েছে, জি। একদম মেইন, অল্টার এখানে এ হয়েছে। ছিল সেখানে হ্যাঁ, ই চলে আসছে, অর্থাৎ জি। মেইন শব্দটাই ভেঙে গেছে। তো যেইগুলো ভাঙে না সেগুলো আমরা শিখতেছি স্যার এখন। তার মধ্যে তলিবুনটা পড়ে না স্যার, এই তুল্লাবুনটার প্যাটার্নটা আলাদা। যদি আপনি আমাকে প্রশ্ন করেন স্যার মুসলিমুন দিয়ে, তাহলে আমি আপনাকে আমার প্রসঙ্গ অনুযায়ী উত্তর দিতে পারবো। জি, আপনি বলেন না তো, মুসলিম তো নর্মাল একটা সিঙ্গুলার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মুসলিমুন এটা পুরুষবাচক। পুরুষবাচক, এর তারপর বহুবচন হচ্ছে মুসলিমাতুন হবে হলো গিয়ে যদি মুসলিমুনা। ফেমিনিন। এটার বহুবচন স্যার মুসলিমুনা। মুসলিমুনা। আর আচ্ছা, মুসলিমাতুন এটা হচ্ছে মহিলাবাচক এক বচন, একজন মুসলিম এটা নারী। মুসলিমাতুন। মুসলিম মা। মুসলিমাতুন, জি স্যার, এই 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 মা হচ্ছে স্যার আলিফ আমরা তিন। শিখছি। জি, মা। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন, আমরা গত ক্লাসে আপনাকে খুঁজেছি, আজকেও জানতে না, চাচ্ছিলাম। গত ক্লাসে আমি পারিনি, আমি অফিসিয়ালি একটা এনগেজ ছিলাম আসলে। আচ্ছা স্যার, আপনি একটা প্রশ্ন করেছিলেন সূরা কাফিরুন পড়ার সময়, কাফিরুন থেকে, জি। যে কাফিরুনটা তো জবর আছে শেষে, তাহলে এটা মানসুব কিনা। জি এখন স্যার আমি আপনাকে তাহলে উপরের প্যাটার্ন অনুযায়ী একটা শব্দ দেই, আপনি বলতে পারবেন এইবার। কাফিরুন মানে অবিশ্বাসী একজন পুরুষ। জি, কাফিরুন ছোট মানে নর্মাল একজন, কাপ দিয়ে বোঝায়। একজন। জি। এবার স্যার বহুবচন কি হবে উপরেরটার প্যাটার্ন অনুযায়ী? কাফিরুনা। গুড, কাফিরুনা। এটাই হচ্ছে স্যার মারফু। গত ক্লাসটা দেখলে স্যার আপনার পরিষ্কার হয়ে যাবে, শেষে ওয়াও আচ্ছা, নুন থাকলে, এই ধরনের শব্দে শেষে ওয়াও নুন থাকলে ওইটা মারফু হয়। তো ওই সূরা বাবা, কাফিরুনে আছে জি। স্যার কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুনা। এটা আছে স্যার আল কাফিরুনা, এটা মারফু। হুম, হ্যাঁ, জবর থাকলেও জি মারফু, ওই জি ক্লাসটা জি। দেখলে স্যার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, না আমি দেখে নেবো, জি, ওই জন্য আমি ভাবলাম যে জি জি, অসুবিধা নেই। ক্লিয়ারিফাই করে নেই। জি জি, হয়তো ওখানে আছে, হয়তো নাই, পরে আপনাকে নাহলে টেলিফোনে ডিস্টার্ব করতে না হবে। না, কোনো অসুবিধা নাই স্যার। আর একটা প্রশ্ন করি। জি আপনি স্যার দুইটা উদাহরণ দিয়েছেন মুবতাদা এবং খবরের, এই জি। দুইটা উদাহরণের ক্ষেত্রে আপনাকে কে হেল্প করেছে? ওই যে, আমাদের এখানে রিলিজিয়াস কাউন্সিলিং অফিসার বলি হ্যাঁ আমরা, হ্যাঁ, জি জি, আরসিও। জি আরসি। আচ্ছা আমি ওনার সাথে মাঝে মাঝে কনসাল্ট করি যদি প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আমি সেটা ওনার দেখেই, কাছ থেকে নিয়েছি, জি। যে ওইটা আমাদের উদাহরণে ছিল না জি এই জি। জন্য। হ্যাঁ,
ঠিক আছে যে স্যার। আমি কিছু ক্লাস হয়তো যদি না করতে পারি তখন হয়তো এটা আপনারটা দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর কিছু না বুঝতে পারলে ওনাকে জিজ্ঞাসা করি যে কিরকম হবে, জি জি সেরকম। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি জি, জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, মাহমুদুর রহমান আপনি আসবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুমিনাতুন অর্থ কি হবে? মুমিন মহিলাগণ বা মুমিন মহিলা, একজন একজন, মুমিন মহিলা। একজন বিশ্বাসী মহিলা বা একজন মুমিন মহিলা, হ্যাঁ। আচ্ছা, স্যার এখন এটার বহু বচন কি হবে? স্যার মুমিনাতুন। গুড, এটা মারফু। আচ্ছা, মারফু স্যার। মাঝখানে একটু কথা বলি, আমি ওই টার্মটা ভুল বলেছি, রিলিজিয়ন কাউন্সিলিং অফিসার। আচ্ছা ঠিক আছে স্যার, নো প্রবলেম। রিলিজিয়ন কাউন্সিলিং অফিসার, আরসিও, হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখেন আমরা বললাম মুমিনাতুন মারফু। স্যার কোনো কারণে এইটার এই মুমিনাতুনের আগে ইন্না চলে আসলো। আমরা জানি স্যার ইন্না কি করে? স্যার তানউইন নিবে না স্যার। না না না, স্যার ইন্না, ইন্না সাবজেক্টকে মানসুব করে ফেলে। মানসুব, মানসুব করে দিবে স্যার। তাহলে এখন মুমিনাতুনের মানসুব ফর্মটা কি? স্যার মুমিনাতিন, লম্বা করে, মুমিনাতান, সরি স্যার না 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 না, মুমিনাতিন। না না জবর নিবে না, মুমিনাতা। না না না, মুমিনাতুন এটা, মিনাতিন। এটা মারফু, স্যার মানসুব। মারফু। আর মানসুব হলে আতিন। রাইট স্যার। তাহলে তাহলে বলেন সেক্ষেত্রে যদি ইন্না হয় সেক্ষেত্রে তাহলে কি হবে স্যার? একসাথে, মুমিনাতিন। একসাথে বলেন ইন্না যোগ ইন- করে। ইন্না মুমিনাতিন। গুড। আর যদি এই মুমিনাতিনের শুরুতে আল থাকতো তাহলে তাহলে ইন্নাল তানবিন মুমিনাতি, হ্যাঁ হ্যাঁ, তখন তানবিন নিত, তানবিন তানবিনটা নিবে না স্যার। একটা জের নিবে, হ্যাঁ। রাইট স্যার। আচ্ছা, তাহলে এটা মানসুব কিভাবে চিনলাম? আগে ইন্না আছে সেটা দেখে। ইন্না আছে। আচ্ছা, এই মুমিনাতুনের আগে আমি একটা প্রিপজিশন নিয়ে আসলাম, যার দিয়ে দিলেন স্যার। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে স্যার স্যার যার যে কোনো থেকে মাজরুর করে ফেলে স্যার, তো সেক্ষেত্রে আলা মুমিনাতিন। আলা মুমিনাতিন, হ্যাঁ, এটা মাজরুর হয়ে গেল। স্যার এখন একটা প্রশ্ন, এইটাকে আমরা বলছি মানসুব আর এটাকে বলছি মাজরুর, কিন্তু তাদের চেহারা তো একই রকম, তাই না? স্যার এখন আমরা কিভাবে আলাদা করব যে কে কোনটা? স্যার সেক্ষেত্রে আগে আমাকে দেখতে হবে এটা আগের শব্দটা কি। ইন্না থাকলে বুঝে নিব এটা মানসুব, হুম, আর আলা বা যে কোনো জার থাকলে বুঝে নিব এটা হচ্ছে মাজরুর। এক্সিলেন্ট। অর্থাৎ আমাদের জ্ঞানে এখন পর্যন্ত ইন্না আছে, জন্য আমরা ইন্না বলতেছি। ছয়টা ভবিষ্যতে জার আরো, আছে স্যার। ভবিষ্যতে যদি আরো কিছু শিখি তখন আগে কি আছে এটা দেখে আমরা নিরূপণ করতে পারবো। আচ্ছা, আরো যদি সংক্ষেপে বলি, আপাতত আপনারা শুধু মারফু মানসুব মাজরুর রূপটাই যদি বলতে পারেন সেটাই আমাদের জন্য যথেষ্ট, যে আমাদের এই স্টেজে এসে আমরা যেটা শিখছি। অর্থাৎ স্যার এরকম একটা আপনাদেরকে চার্ট দেওয়া হলো, আপনাদের সামনে একটা নাউন নিয়ে আসা হলো, এবার আপনি যদি তিনটা ঘরই সুন্দরভাবে পূরণ করতে পারেন এটাই একটা বিরাট ব্যাপার, বা আমরা এই মুহূর্তে ওইটা চাচ্ছি। হ্যাঁ, তারপরে আমরা প্রয়োগ করব বা প্রয়োগের বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসবো। তো এটা ওইভাবেই করেই আমরা আপনাদের সামনে এনেছি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের কাছে যে বই আছে সেই বইয়ের 10 নম্বর অধ্যায় হলো জামা মুয়ান্নাস সালিমের উপরে। ওই বই খুলে আপনি, বাংলায় লেখা আছে সবকিছু, সাথে আরবিও আছে, আপনি পড়লেই বুঝতে পারবেন। আর সে এরপরে যদি আপনার হেল্প দরকার হয় আপনি ভিডিও দেখে নিতে পারেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, মেসেজ দিতে পারেন, ক্লাসরুমে কমেন্ট করতে পারেন। শেখার অনেক অনেক পদ্ধতি আছে জানার, শুধু আপনাকে একটু এগিয়ে আসতে হবে। তাহলে ভালো করবেন ইনশাল্লাহ, এবং আরবি পড়া বলা সবকিছুতেই আমরা ইনশাল্লাহ একটা মানে ভালো জায়গায় যেতে পারবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন প্লিজ, আজকের ক্লাসের উপরে বা যে কোনো, আজ এই এতদিন আমরা যেগুলো পড়লাম সেগুলোর উপরে। স্যার আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি প্লিজ। স্যার আমি তো ওই আমার মধ্যে একটু ব্যাকরণ ভীতি আছে, যে গ্রামার যে বিষয়টা, এটা মানে আমি অভিজ্ঞতা থেকে একটু বলছি যে আমি তো আল্লাহর রহমতে আমি একটু ফ্রেঞ্চেও কথা বলতে পারি, হুম, কিন্তু আমি
ব্যাকরণ শিখতে খুব বেশি পারি নাই আর কি। পারি নাই মানে কি, মানে মোটামুটি বলা যায় যে 25% গ্রামারও ফ্রেঞ্চের আমি রপ্ত করতে পারি নাই, কিন্তু আমি কথা বলতে পারি ফরাসি বংশোদ্ভূত যারা আছে তারা এবং ফ্র্যাঙ্কোফোনিক কান্ট্রি যারা আছে তারা আমার কথা মার্শাল্লাহ ভালো বুঝতে পারে। জি আর ইংরেজিতে তো একটু কথা বলতেই পারি, বাই ডিফল্ট বলতে পারতেই হয়। এবং মার্শাল্লাহ আমার মোটামুটি 20-30টা দেশে আমার স্টুডেন্টও আছে। এই যে মানে ওই যে পিস কিপিং অপারেশন ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়ার সুযোগে এটা মানে করতে হয় আর কি। জি জি আর বাংলা তো আরো আরো ভালো বলতে পারি, কিন্তু বাংলাতেও কিন্তু অনেক ব্যাকরণ ভুল হয় হুম আমার। হুম জি ইংরেজিতে অনেক অসংখ্য বানান মানে ব্যাকরণ ভুল হয়, কিন্তু এই 3টা ভাষায় আমি কথা বলতে পারি, জি কিন্তু ব্যাকরণ জানি না। এখন আরবিটাও কি ব্যাকরণ ছাড়া হুম হুম মানে শেখার কোনো উপায় আছে কিনা? অনর্গল কথা বলতে পারবো এই 3টা ভাষার মতো, বাট নট ডিপেন্ডিং অন গ্রামার সো মাচ। এটার আচ্ছা কোনো উপায় আছে কিনা? থ্যাংক আহ, ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, অনেক ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। আরবির যেই জায়গাটাতে থাকবেন, আরো যতগুলো কান্ট্রি আছে, একজনের সাথে আর একজনের কথার মিল নাই। আপনি সৌদি আরবে এক ধরনের আরবি পাবেন, মিশরে আর এক ধরনের আরবি পাবেন, কাতারে আর এক ধরনের আরবি পাবেন, কুয়েতে আর এক ধরনের আরবি পাবেন। এরপরে আহ, আমার জানা মতে 28টা কান্ট্রির ভাষা হচ্ছে আরবি, অথবা 42, এর মধ্যে আমার ভুলে গেছে এই মুহূর্তে এক্সাক্ট সংখ্যাটা, তবে 30 থেকে 40-এর মধ্যে। তো সবগুলোর আলাদা আলাদা আরবি আছে, মানে বিশেষ করে আপনার যেটা হলো যে লোকাল, ওইটা খুব লোকাল চলে। তো সেক্ষেত্রে আপনার আপনি যেইখানে থাকবেন ওই জায়গাটার সাথে আপনার জানা আরবিটাকে মিলিয়ে নিতে হবে। আমি আপনাকে একটা বলি, আমরা এইখানে শিখলাম কাইফা হা লুকা, এটা আপনারা মোটামুটি সবাই জানেনও। কাইফা হা লুকা কথায় বার্তায় আমরা ছোটকাল থেকে মোটামুটি শিখেছি। হাউ আর ইউ, এটা কুয়েতে অথবা মিশরে বলে শিলুনাক, মানে খুবই সংক্ষেপে। শিলুনাক মানে হচ্ছে তোমার গায়ের রং কি। প্রাচীনকালে ডাক্তাররা গায়ের রং দেখে মানুষ কেমন আছে ওইটা নির্ণয় করতো। তো শিলুনাক মানে হচ্ছে হাউ আর ইউ। তো এরকম এক একটা জায়গায় এক এক রকম আরবি। কিন্তু যখন আপনি স্ট্যান্ডার্ড অ্যারাবিক শিখবেন, তখন যেখানে যাবেন সেইখানের লোকের সাথে থেকে আপনাকে কিছুটা শিখতে হবে। আর স্ট্যান্ডার্ড অ্যারাবিকটা জানা থাকলে আপনি সব জায়গাতেই বলতে পারবেন। এখন স্ট্যান্ডার্ড অ্যারাবিক শিখতে গেলে কিছুটা নিয়ম কানুন আপনাকে শিখতে হবে। আর একদম যেটা অনর্গল বলতে পারা, এই যে এইগুলো যেগুলো লোকাল, সেগুলোর জন্য আসলে কোনো নিয়ম কানুন নাই, এগুলো জায়গায় দাঁড়িয়েই শিখতে হয়। যেমন আমি একটা বলি, আমি আপনাকে বললাম যে আমার ব্যাপারে আপনি কিছু কথা বলেন সুন্দরভাবে। এখন কথার আরবি হচ্ছে কালাম। কুয়েতের কেউ একজন আপনাকে বলে দিল কালাম কালাম কালাম, এই সংক্ষেপে মানে হচ্ছে কিছু বলো কিছু বলো, এখন কিছু বলো নাকি আমি কিছু বলবো, এরকম কিছু বোঝা যায় না। তো ওইরকম দেখবেন হজে বলে তরিক তরিক তরিক, মানে পথ ছাড়ো বা পথ দাও। এটা তো এমনও হতে পারে যে পথ নাও, তখন কি হবে? এই জন্য স্ট্যান্ডার্ড অ্যারাবিক যদি আপনার জানা থাকে, তখন সব জায়গার অ্যারাবিকের সাথে আপনি আপনাকে মিলিয়ে নিতে পারবেন। কিন্তু যদি শুধু মিশরে থাকেন, তাহলে আবার সৌদিতে এসে একটু অসুবিধা হবে। আবার সৌদির এক এক জায়গায় এক এক রকম বলে, যেমন আমরা আহ সালা সাতুন বলি, মানে হচ্ছে 3, হ্যাঁ 3। সৌদিতে এটাকে আপনি সা পাবেন না, ওরা তা দিয়ে বলে তালাতা। দ্রুত বলবে, এত দ্রুত আপনি বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। সেই জন্য সালাসা জানা থাকলে তালাতাতে আসা আসা সহজ হবে, কিন্তু তালাতা জানলে আবার সালাসা বলাটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা জি স্যার প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম রহমতুল্লাহ। একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছিলাম। জি স্যার প্লিজ। জি, ওই আমরা যখন আমি কঙ্গোতে কন্টিজেন্ট কমান্ডার ছিলাম, জি স্যার। তো আমাদের এখানে ওই অনেকেই যারা আমাদের ক্যাম্পে কাজ করতো, বিভিন্ন ক্যাম্পে জবম্যান বলতাম আমরা আর কি, জি এরা স্যার। এদেরকে, ঠিক আছে। জি এরা অনর্গল বাংলায় কথা বলতে পারতো। তো
তো আচ্ছা। এরা কোনো গ্রামারও শিখে নাই, কিছুই শিখে নাই। বিষয়টা হচ্ছে যে যখন পুঁথিগতভাবে কোনো কিছু শেখা হবে হুম হুম তখন সেটা একটা সিস্টেম আছে এবং সেটা গ্রামার দিয়েই শেখা হবে। আর এমনিতে আমাদের বাংলাদেশি বহুত লেবার আপনার সৌদি আরবে কাজ করে, এরা অনর্গল অ্যারাবিকে কথা বলতে পারে, গ্রামার কিছুই জানে না। জি জি কোনো একটা বাচ্চা এরা কিন্তু গ্রামার শিখে কিন্তু ভাষা শিখে না। আমরা জি হুট করে বলি না বাচ্চা ছেলেটা কি সুন্দর ইংরেজি বলে, জি বিষয়টা হচ্ছে এরকম। তো যে কোনো ভাষা শিখতে হলে পরে এইটা গ্রামারের সাথে সামঞ্জস্য রেখেই শেখা হয়। এবং ভাষা শিক্ষা কোনো একদিনের ব্যাপার না, এটা কিন্তু একটা মানে জনম জনম ধরে শেখার বিষয় আর কি। তো আমার মনে হয় যে এটা আমরা সবাই ক্লিয়ার আর কি, যে আসলে অনর্গল কথা বলতে পারা মানেই ভাষা শেখা না, কিন্তু জি জি পুঁথিগতভাবে ভাষা শিখতে হলে পরে গ্রামার শিখতেই হবে। জি থ্যাংক জি ইউ। থ্যাংক ইউ স্যার। আর স্যার আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ভাষা শেখাটা একদিনের বিষয় না। হ্যাঁ, এটা খুব একটা ব্যাপার। অনেক জায়গায় বলে যে 30 দিনে ইংরেজি শেখা শিখা বা 60 দিনে, আসলে এরকম হয় না। কিছু না জেনে একদম 30 দিনে 60 দিনে বলাটা একটু কঠিন। আর ভাষা শেখা শেখা যেটা মানে একদম ভাষার ব্যাপারগুলো, সেটা অনেক বেশ সময় নিয়ে শিখতে হয়। এটাকে অনুশীলনের মধ্যে রাখতে হয়। তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করে করে এই জিনিসটা শেখা যায় আর কি। থ্যাংক ইউ স্যার, আপনি সুন্দর করে বলেছেন। তারপরে ব্রিগেডিয়ার জেনারেল সাজিদ স্যার, প্লিজ। জোর আমি এই বিষয়ে আর একটু শাস্ত্রীয় ভাবে জি জি শিওর দুটা স্যার। জিনিস বলতে চাই রাহাতের জন্য। জি শিওর। এনিথিং, আমরা দুটা জিনিস শিখি, একটা হচ্ছে স্পোকেন ইংলিশ অথবা স্পোকেন অ্যারাবিক, আর একটা হচ্ছে স্পোকেনের পরিবর্তে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হুম হুম ভাষার উচ্চারণগত বিষয়টা বা শব্দের উচ্চারণগত বিষয়টা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে। হুম বিভিন্ন রকম থাকতে পারে এই কারণেই আমি ফ্রেঞ্চ দিয়েই বলি, রাহাত, আর এক জায়গায় হয়, এক জায়গায় হয়। ফ্রেঞ্চে আমরা বজু, বঞ্জুর, উচ্চারণ করি, বাট আফ্রিকানরা এক একটা জিনিস যেভাবে উচ্চারণ করে ফ্রেঞ্চ তারা সেভাবে করে না। সো ফ্রেঞ্চের ভিতরে উচ্চারণগত সমস্যাও আছে। বাট আমরা যদি চাই, যেটা কিছুক্ষণ পূর্বে আমাদের নরুজ স্যার বললেন, কোনো ভাষা শিখতে হবে, ভাষা শিখতে গেলে আমরা মুখস্থ করে ফেলবো, এটা আমাদের দিয়ে দৈনন্দিন সব। বাট ফার্দার স্টাডি যদি কোনো কিছু নিয়ে করতে হয়, আমাদেরকে ফার্দার রিসার্চ করতে হয়, তাহলে কি করতে হবে? ভাষা কিন্তু শিখতে হবে, না শিখলে ইউ ক্যানট মেক ইট। উদাহরণ দিই একটা, সোর্ড অফ আল্লাহ, এটা যে লেখক সে অ্যারাবিক সেভাবে জানতো না, বাট অ্যারাবিকের উপরে সে পুরা কোর্স করে, ভাষাটা শেখে, কোরআন শরীফ পড়া পুরাটা শিখেছে, এবং শেখার পরে ভাষার উপরে পিএইচডি করেছে। পিএইচডি করার পরে সোর্ড অফ আল্লাহ এই বইটা লিখেছে। এই যে বইটা লিখেছে যখন, তখন সৌদি আরবে গিয়ে প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় ব্যাটেল হয়েছে এই বিষয়টা জানার পরে সে তার মিলিটারি নলেজটা দিয়ে এই বইটাকে আমাদের ইংলিশ ভাষায় প্রকাশ করেছে, এবং বিভিন্ন অনেক ভাষায় প্রকাশিত হয়েছে বিভিন্ন দেশে। ওইটা যখন তুমি করতে যাবা, তোমাকে ভাষা না শিক্ষা করে কেবল বলতে পারার মতো ক্যাপাবিলিটি ডেভেলপ করে এই কাজটা করতে পারবা না। তো তোমার কাজের উপরে নির্ভর করবে তুমি কোন পথে যাবে, স্পোকেন ইংলিশ শিখবে নাকি ল্যাঙ্গুয়েজ শিখবে। সো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমাকে গ্রামার শিখতেই হবে, দের ইজ নো আদার অপশন। আমার কাছে এটা মনে হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কি বুঝুন? সালাম আলাইকুম। অনেক সুন্দর করে বললেন, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আচ্ছা, রাহাত ভাই আপনি কিছু বলতে চান? আচ্ছা, হ্যাঁ, নিয়াজুল ইসলাম স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম জাস্ট অল্প আসসালাম। একটু মানে ভাষা, যেমন বাংলা ভাষা, হুম, এটারও মানে অনেক আঞ্চলিক ভাষা আছে। জি মানে চিটাগাং অঞ্চলের ভাষা, সিলেট অঞ্চলের ভাষা, নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা, ওদের অ্যাকসেন্ট ডিফারেন্ট, জি এবং অনেক শব্দগুলাও কিছুটা ডিফারেন্ট। হ্যাঁ, থালা অনেকে বলে বাসন। জি জি হ্যাঁ, মানে এটা রূপান্তর হয় আর কি জি জি অঞ্চল ভেদে। গ্রামারেরও কিছুটা পরিবর্তন হয় অঞ্চল ভেদে, এটাই মনে হচ্ছে আর কি আমার কাছে। জি জি থ্যাংক স্যার। ইউ স্যার, জাস্ট এটা একটু জাস্ট না আমার শিওর স্যার,
জি, থ্যাংক মনে ইউ। হলো কিন্তু বললাম। জি, আর তাছাড়া ছাড়া আমরা তো দেখতেও পারি, যেমন হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের ওইদিকে তো তারা স তালিবুস স উচ্চারণ একদমই এড়ান। ওরা যখন কথা বলে আমরা বুঝি না, হ্যাঁ, মানে ওই এড়ান। অঞ্চলের লোকজন। হ্যাঁ, তারপরে স্যার, রাজশাহীর ওদের কথাও আমরা বুঝি না, হ্যাঁ, মাঝে মাঝে রাজশাহীর ইন্টারপ্রেটার মানুষের লাগে। কথা তাও বোঝা যায়, বাট ভয়ঙ্কর হচ্ছে সিলেট, চিটাগং। এই দুটো জায়গার ভাষা বুঝতে গেলে ওখানকার কিছু হ্যাঁ, নলেজ হ্যাঁ, থাকতেই হবে। সঠিক। জি, আচ্ছা স্যার, আপনি বলবেন প্লিজ, মেজর জেনারেল মাসুদুর রহমান স্যার। ওই যেহেতু কথা উঠেছে সেজন্য কিছু কথা বলা আসলে। জি, তো ঠিক। আমাদের দেশের মানুষ নিয়ে না বলে আমরা যেহেতু ইংরেজি পড়ি এবং ইংরেজি ভাষাটা সম্পর্কে আমাদের কাজ করতে হয়, তাহলে ইংরেজি ভাষা নিয়ে বলি দু একটা কথা। জি, শিওর তো স্যার। ইংরেজির তো ব্যুৎপত্তিগত শুরুটা আমরা যতটুকু বুঝি যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড বেসড। তো এখন ইংল্যান্ড আইল্যান্ডে যদি কথা চিন্তা করি তাহলে আহ, ইংল্যান্ডের নর্মাল বেসিক যে ইউকে লন্ডন আহ, যারা থাকে বা নিবাসী তাদের ভাষা স্কটিশ অ্যাকসেন্ট আইরিশ অ্যাকসেন্ট সেম নয়। যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে ভাষা তো ভিন্ন শুরু হয়ে গেছে। একটু আগে কথা উঠেছিল যে এডুকেশন এন্ড এডুকেশন। জি, জি, তো ব্রিটিশরা ওরা ওই যে যেভাবেই বলুক এডুকেশন যদি লেখা থাকে এডুকেট করে ওই শব্দটাকে ওইভাবে ওরা বলে। এখন লেখা একরকম বলা একরকম, এটা এক এক দেশের ভাষা এক এক রকমের উচ্চারণটা আসতেই থাকে। তো আবার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে এরকম একটা ওদের অনুভূতি, যদিও তারা একই মাদার টাঙে কথা বলে বা একই ভাষায় কথা বলে, বাট তারপরও যুক্তরাষ্ট্রের ভিতরে একটা অনুভূতি ওদের মানুষদের ভিতরে, যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে ওরা যা ইংরেজরা করবে অর্থাৎ যুক্তরাজ্যের মানুষ করবে, ইংল্যান্ডের মানুষ করবে, ওটা যুক্তরাষ্ট্ররা ওরা করবে না। রাস্তার বাম দিকে গাড়ি চালালে ওরা ডান দিকে গাড়ি চালাবে এরকম। আচ্ছা। তো আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে আবার দেখবেন যে নর্থ আমেরিকাতে এক ধরনের স্টাইল, মানে কেনেডিয়ান এবং আমেরিকানরা জি, জি, কাছাকাছি ভাষায় কথা বলে, বাট তারপরও কেনেডিয়ানদের ল্যাঙ্গুয়েজে একটু ডিফারেন্স আছে। তো অ্যাকসেন্ট এলাকা ভেদে পরিবর্তন হবে, এটা নর্মাল। বিকজ একটা ভাষায় মানুষ কথা বলতো তারপরে পরিবর্তিত হয়ে অন্য একটা কমন ল্যাঙ্গুয়েজে চলে যাওয়ার সময় এরকম হয়েছে। ঠিক তেমনি আপনি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যদি তাকায় তাহলে ভাষাটা অন্যরকম। এখন কামিং ব্যাক টু দি গ্রামার, ল্যাঙ্গুয়েজ যদি আমাদের শিখতে হয় বা একটা ভাষা যদি শিখতে হয় তাহলে আমাকে একটা স্ট্যান্ডার্ড ধরতে হবে। আমি কাকে স্ট্যান্ডার্ড ধরবো? ইংরেজি মানে যুক্তরাজ্যকে স্ট্যান্ডার্ড ধরবো, যুক্তরাষ্ট্রকে স্ট্যান্ডার্ড ধরবো, না অস্ট্রেলিয়াকে স্ট্যান্ডার্ড ধরবো, না আমি ধরেন নিউজিল্যান্ডকে স্ট্যান্ডার্ড ধরবো? যাকে আমি স্ট্যান্ডার্ড ধরবো সেই ভাষার মানে সেই দেশের বা সেই অঞ্চলকে স্ট্যান্ডার্ডকে বেস করে আমার একটা শিক্ষার ইয়ে গড়ে উঠতে হবে। And সেখানে কিছু রুলস রেগুলেশন আসতেই হবে। যে কথাটা আমাদের একজন অফিসার বসে বলেছে যে না আমি একটা এলাকায় থেকে থেকে আমি ল্যাঙ্গুয়েজ শিখে গেছি, এটার ভিতরে কিন্তু হয়তো সে শিখেছে কথা বলতে বলতে, বাট এর ভিতরে কিন্তু গ্রামার আছে, সেটা হয়তো সে কেয়ারফুলি অর কেয়ারলেসলি সে ইগনোর করে গেছে। হয়তো বুঝতে পারেনি যে ল্যাঙ্গুয়েজ সে অলরেডি হি ইজ কমপ্লাইং উইথ সাম বিট অফ গ্রামার। হোয়াট ইজ গ্রামার? গ্রামার ইজ এ সেট অফ রুলস। এটা সেট অফ রুলস ফর এ ল্যাঙ্গুয়েজ, পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের জন্য। তো এখন আমরাও এখানে অ্যারাবিকে আপনি যেটা করছেন যে আপনি মক্কি ভাষাটাকে আমরা ধরে নিয়েছি যে এটা স্ট্যান্ডার্ড। আমাদের স্ট্যান্ডার্ড। জি, জি, তো মক্কি ভাষার ভিতরে যেটা স্ট্যান্ডার্ড সেটার সাথে তো কিন্তু আমার ইজিপশিয়ান হবে না। জি, আমি যদি টার্কিশ ল্যাঙ্গুয়েজের কথা বলি, আমি যেটাতে ধরেন আমি একটু শিখেছি সেটাতে ইস্তাম্বুলের টার্কিশটাকে স্ট্যান্ডার্ড ধরে ওরা, ওটাকে ওরা স্মার্ট মনে করে। দ্য মোমেন্ট এটা আঙ্কারাতে চলে যাবে হয়তো প্রোনাউন্সিয়েশনটাও চেঞ্জ হবে। মানে কাবাকে হয়তো ওরা গাবা বলবে যখন ইস্টের দিকে যাবে। তো আচ্ছা, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু এরকম এলাকা ভিত্তিক পরিবর্তন হতেই হবে, এটা ন্যাচারাল। বিকজ এক একটা জায়গার মানুষ এক একটা ফনেটিক্স নিয়ে কথা বলতো আসলে। তো ফনেটিক্স থেকে আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজের আসছে, এক ল্যাঙ্গুয়েজে আসার পরে আবার কমন ল্যাঙ্গুয়েজে যখন কথা বলছে তখন ওই ফনেটিক্সের টানটা থেকেই গেছে মানুষদের ভিতরে। হয়তো সিমিলার স্টাইলে কথা বলার চেষ্টা করেছে কিন্তু হয়নি। আই হোপ যারা এই মানে কোয়েশ্চেনটা যার ছিল তার এটা ক্ল্যারিফাই হয়েছে। আই ডু এগ্রি উইথ ইউ যে আমি 4 মাসের একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করে একটা দেশে গিয়েছি। সেখানে যাওয়ার পরে আমি একটা বার্গার খাবো, আমি পানি চাই, আমার টেবিলটায় লবণ কোথায়, এর বেশি কিছু বলতে পারতাম না। কেন পারতাম না? বিকজ ওই একটা জায়গায় আমি নামার পরে
তাদের কলোকাল অ্যাকসেন্ট যেটাকে বলি, লোকাল অ্যাকসেন্ট, লোকাল, জি। এই লোকাল অ্যাকসেন্টটা যদি যতদিন পর্যন্ত না আমি পিক করতে পারবো ততদিন পর্যন্ত আমি স্পোকেন ল্যাঙ্গুয়েজে যেতে পারবো না। বাট রিটেন ল্যাঙ্গুয়েজে যদি আমাকে থাকতে হয় তাহলে দেন আই হ্যাভ টু ফলো সার্টেন রুলস এন্ড রেগুলেশনস, এন্ড দোজ রুলস এন্ড রেগুলেশনস আর দি গ্রামার্স। এবং সেই রুলস এন্ড রেগুলেশনস কিসের উপরে বেস করে হবে? একটা আইডল বা একটা স্ট্যান্ডার্ডের উপরে সেট করতে হবে। হোয়াট ইজ দ্যাট আইডল? ইদার মক্কি ইংলিশ অর ব্রিটিশ ইংলিশ অর ঢাকা বাংলা অথবা কলকাতার বাংলা, হোয়াট এভার উই কল ইট। ইয়েস, দারুন, থ্যাংক ইউ I স্যার। hope that clarifies most of your questions. থ্যাংক ইউ স্যার। Thank আমরা you. অনেক অনেক Thank you very much, সুন্দর sir. সুন্দর এক্সপ্লেনেশনের জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো বলেছেন যারা বলেছেন। আহ আমরা তাহলে আজকে শেষ করি। আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ কথোপকথনের দিকে যাব, এবং তখন আমাদের কাছে আরো সহজ মনে হবে, মানে এত কিছু যে শিখেছি বা শিখতেছি তখন ওটা মনে হবে না, এবং খুব সহজেই অ্যাপ্লাই করা যাবে ইনশাল্লাহ। একটু ধৈর্য সহকারে সামনে থাকলে হবে। আমরা কেবল 1 মাস হয়েছে আমাদের, বা 1-1.5 মাস, আর একটু সামনে আসলে তখন আরো ভালো লাগবে, আপনার একের পর এক শিখতে ইচ্ছা করবে ইনশাল্লাহ। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের সবার আহ, সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুন, এবং ইলম অর্জনে বারাকা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া Inshallah. রাহমাতুল্লাহি ওয়া Thank you. বারাকাতুহু। Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Masood ওয়ালাইকুম sir, thank আসসালাম। you very much. This was আসসালামু wonderfully আলাইকুম স্যার। explained. Assalamu alaikum, sir. Thank you, Sajid. আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।